রাতেই যে বর বউকে একা ফেলে রেখে পালিয়ে গিয়েছিল, সেই স্বামীকে আজ 4 বছর পর প্রথমবারের মতো নিজের সামনে দেখে থমকায় সুহা। ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখে ছেলেটার সাজ পোশাক। সুহা আগেও দেখেছে এই মানুষটাকে, তবে শুধু ছবিতেই। এমনকি বিয়ের দিনেও সে তার স্বামীর দিকে চোখ তুলে তাকায়নি, লজ্জায়। আজ তাকাচ্ছে। পরনে ব্লেজার, তাও ব্লেজারের ভেতরের শার্টের খোলা অংশটুকুতেই উকি দিচ্ছে ফর্সা লোমবিহীন বুক। চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারলো এই ছেলের জন্য এত মেয়ে পাগল হওয়ার কারণ। শুধু চেহারায় কি পাগল হওয়ার কারণ, এই ছেলের গলা আর কথাগুলোও তো দারুণ ছিল। যে কণ্ঠের সাথে তার বহুদিন আগে পরিচয় হয়েছিল, যে কণ্ঠ দ্বারা বলা কথাগুলো তাকে কাবু করেছিল বহুদিন আগে। আর তার তরুণী তো প্রথমে বিয়েটা নাকচ করলেও পরবর্তীতে সুহা রাজি হয়েছিল বিয়েটা করতে। কিন্তু কে জানতো তাকে দুর্বল করাটাও যে এই ছেলের একটা টোপ ছিল কেবল। সুহা ছোট্ট শ্বাস ফেলে, স্বচ্ছর চোখ জোড়ায় তাকিয়ে বোধহয় সুহাও এই মুহূর্তে পাগল পাগল অনুভূতিটা টের পাচ্ছে। কেন পাচ্ছে? সে তো এই মানুষটার জন্য ঘৃণা জমিয়েছিল, অথচ এতকাল এই পাড়ার মেয়েদের কাছে আর স্বচ্ছর কাজিনদের কাছে এই ছেলের রূপের প্রশংসা শুনতে শুনতে এতটাই অভ্যস্ত ছিল যে আজ নিজেও মনে মনে এই ছেলের রূপ দেখে বাবা দিল। কিন্তু মনের ঘৃণাটুকু তো মুছে ফেলবার নয়, তাই তো এতকাল পর স্বামীকে কাছে দেখেও এক প্রকার এড়িয়েই চলে যেতে লাগলো সে। অথচ পুরোপুরি এড়িয়ে যেতে না যেতেই দেখতে পেল সুন্দরী এক মেয়েকেও, সাথে দুজন ছেলেও। মেয়েটা স্বচ্ছর হাত জড়িয়েই এক প্রকার ঠোঁট বাঁকিয়ে বলে উঠল, স্বচ্ছ, মনে হচ্ছে তোর বাবা মা আজ বাসায় নেই। আমরা বরং আজকে দিনটা তোর ফ্ল্যাটে কাটাতে পারি, বল। সুহা নীরবে মেয়েটার হাত ধরা দেখল, গা জ্বলে উঠল যেন। নিজে গিয়ে মেয়েটার গালে চড় বসাতে মন চাইল, অথচ পারল না। স্বচ্ছ ততক্ষণে তাকালো মেয়েটার দিকে, হাত ছাড়িয়ে বিরক্ত সুরে বলল, ফ্ল্যাটে কাটালে আমি কষ্ট করে নিজের বাসায় আসলাম কেন? বাসায় এসেছি যখন বাসাতেই থাকবো। ওই মেয়েকে শায়েস্তা করতে তো হবেই আমার। মেয়েটা সঙ্গে সঙ্গেই বলল, কে? তোর খ্যাত বউটা? যদি এতদিন পর হাজবেন্ডকে দেখে আবেগে আপ্লুত হয়ে তোকে জড়িয়ে জড়িয়ে ধরে দোস্ত, তুই কি করবি তখন? সুহার মেজাজ চিরচির করলো। সে খ্যাত? তাকে খ্যাত বললেই মেয়ে? সুহা দাঁতে দাঁত চিবিয়ে শুনল কেবল। সিঁড়ি পেরিয়ে যেতে যেতে স্বচ্ছ বলল, গর্ধব, তোকে এনেছি কি করতে তাহলে? সুহা বুঝলো স্বচ্ছ কথাটা ওই মেয়েটাকেই বলেছে এবং কেন এনেছে তাও বুঝলো। তবে নিজ স্বামীর সাথে হীন সুন্দরী নারীর কথোপকথন তার সহ্য হলো না। রাগে নাক ফুলে উঠল। আরেকবার তাকিয়ে দেখলো মেয়েটাকে। ইচ্ছে হলো ঘাড় মটকে দিতে, অথচ কিছুই করলো না ও। সুন্দরভাবে নজর সরিয়ে সিঁড়ি পেরিয়ে যেতে লাগলো। আর ঠিক তখনই স্বচ্ছ তাকে উদ্দেশ্য করে বলে উঠল, এই যে মিস, শুনছেন? এই বাসায় কেউ নেই আজ। তালা দেওয়া কেন বলতে পারেন? সুহার রাগে দাঁত কিরমির করছিল। একটু হলেই যেন স্বচ্ছকে সে রাগে ঝলসে দেবে সে। অথচ সুহা সে রাগে ছিটে ফোটাও প্রকাশ না করে শান্ত হয়ে দাঁড়ালো। ভ্রু কুচকে ঘাড় ঘুরিয়ে স্বচ্ছর দিকে তাকালো পাশের ছেলে মেয়েগুলোর দিকেও। পর মুহূর্তেই টান টান স্বরে উত্তর দিল, না, এই বাসার পুত্রবধূকে আজ দেখতে আসছে তো ছেলেপক্ষ, তাই সবাই রেস্টুরেন্টে গিয়েছে, ওখানেই দেখা দেখি হবে। বুঝিনি তো আশেপাশের পাড়া প্রতিবেশী যদি পাত্রপক্ষের কান ভাঙায়, সেই কারণেই। স্বচ্ছ টনক নড়ল। পুত্রবধূ তার নিজেরই বউ। এই কারণেই মেয়েটা তাকে শেষ 2 সপ্তাহ জ্বালাচ্ছে কল করে করে, ডিভোর্সের হুঁশিয়ারি দিচ্ছিল। স্বচ্ছ বিস্ময় নিয়ে বলল, এই বাসার পুত্রবধূ মানে? কোন পুত্রবধূ? সুহা উত্তর দিল, একটাই তো পুত্রবধূ এই বাসার, জানেন না? ছিল তো একটা অকর্মা, তাই ছেলের বাবা মা ভাবলো ছেলের বউয়ের নতুন করে আর একটা বিয়ে দিক। স্বচ্ছর পাশে দাঁড়িয়ে থাকা বন্ধুটাও বিস্ময় নিয়ে বলল, কত বড় সাহস মেয়েটার, দেখেছিস? কত বড় সাহস! আমার এত সুন্দর বন্ধুকে ভুলে ওই মেয়ে নতুন সংসার বাঁধার স্বপ্ন দেখেছে। ছলনাময়ী! স্বচ্ছর অপর বন্ধু স্বচ্ছর কাঁধে হাত দিয়ে দাঁড়ালো, চাপা হেসে বলল, বন্ধু, পাখি তো খুরুদ হয়ে যাচ্ছে। এই তোর বউয়ের ভালোবাসা। আমরা ভাবলাম তো বউ এখন ভালোবাসে গলায় ঝুলে পড়বে, আর এখন দেখি বউ নিজেই তোকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত। স্বচ্ছ বন্ধুদের সামনে এহেন অপমান মেনে নিতে পারল না। দাঁতে দাঁত চিবিয়ে বলে উঠল, মেরে গাল লাল করে দিব ওই মেয়ের। আমায় না জানিয়ে বিয়ে করার শখই বা জাগলো কি করে ওই মেয়ের? ভাগ্যিস
এতকাল কোন এক গোপন গুপ্তচরের কাছে বউয়ের এসব অবাধ্য কথার খবর পেতাম, এখন তো দেখছি সত্যি মেয়েটা অবাধ্য হয়ে গেছে। সুহা মনে মনে হাসে। গোপন গুপ্তচরটাও যে সে নিজেই এটা ভেবে পেট ফেটে হাসি পায়, অথচ সামনাসামনি হাসে না। কৌতূহল দেখিয়ে জিজ্ঞেস করলো, আপনার বউ নাকি ভাই? বাধ্যগত বউ ছিল আপনার? বাধ্যগত বউ ছিল না, তবে আমার জন্য পাগল ছিল ওই মেয়ে। 1 ঘন্টা কথা না হলেও পাগল পাগল ব্যবহার করত। সত্যি তো, সুহা পাগল পাগল আচরণ করত। বিয়ের আগে একটা মাস সময় নিয়েছিল কেবল দিয়েছিল কেবল স্বচ্ছ, আর তাতেই সুহা গলে জল হয়ে গিয়েছিল। নতুন নতুন প্রেমে পড়ে সে কি পাগলামি। অথচ দুঃখের বিষয় হলো তাদের সরাসরি একটাবারও দেখা হয়নি। প্রথমে তো সুহাই বিয়েটা নাকচ করে ছেলের মুখ দেখতে চায়নি। পরবর্তীতে স্বচ্ছ এগুনিয়ে মেয়েকে দেখেনি, শুধু একটা চ্যালেঞ্জ নিয়েছিল যে মেয়েকে সে তার প্রেমে পাগল করে ছাড়বে। অবশেষে পাগল করেছিল, বিয়েও করলো। তারপর সে নিজেই ছেড়ে দিয়ে বদলা নিল মেয়েটার উপর। সুহা ভেবে দুঃখ পেল, কঠিন স্বরে বলল। কি করে বুঝলেন যে পাগল ছিল? স্বচ্ছ হেসে উত্তর দিল, কারণ আমি পাগল বানিয়েছিলাম তাকে। এখন বলুন, আমার বাসার সবাই কোথায় তা জানেন? জানলে ফটাফট বলুন। সুহার মেজাজ খারাপ হলো। তার উপর স্বচ্ছ রেহেন প্রশ্ন পছন্দ হলো না। ক্রূর স্বরে বলল, এই বাসায় কে কখন থাকবে তা জানার দায়িত্ব নিশ্চয়ই আমি নিয়ে রাখিনি। বলুন, বাসায় কেউ আছে নাকি নেই না জেনে কোথায় থেকে টপকে এসেছেনই যখন আগে থেকে বলে আসেননি কেন? দ্বিতীয় কথা, কারো কাছে কিছু জিজ্ঞেস করলে সুন্দরভাবে জিজ্ঞেস করবেন। এমন উত্তর পেয়ে স্বচ্ছর মুখটা বোধহয় চুপসে গেল। সুহার দিকে চেয়ে সরু চোখে চাইল এবারে। মেয়েটাকে আগে কখনো দেখেছে বলে মনে পড়ছে না তার। মনে মনে ভেবেই নিল যে হয়তো বাসার ভাড়াটিয়া হবে এই মেয়েটা। এবারে সুন্দরভাবেই বলল, আমি এই বাসার মালিকের ছেলে। আপনি কি জানেন ওনারা কোথায় গেছেন? সুহা আগের মতোই মেজাজ খারাপ দেখিয়ে বলল, বাসার মালিকের ছেলে বললে কি আমি আপনাকে আলাদা সম্মান করব ভাবছেন? স্বচ্ছ ভদ্রতা দেখিয়েও যখন ভদ্র উত্তর না পেল, তখনই বিরক্ত হয়ে বলে উঠল, না করলে আপনাকে বাসা থেকে বের করে দিব, বেয়াদব মেয়ে। সুহা ভয় পাওয়ার ভান ধরে বলল, বের করে দিবেন? বাবা, ভয় পেলাম আমি। স্বচ্ছ দাঁতে দাঁত চেপে প্রশ্ন চলল, কি মনে হচ্ছে বের করতে পারবো না আপনাকে? আপনি বের করে দিলেই বা আমি বের হয়ে যাব কেন? টাকা দিয়ে আছি, এমনি এমনি তো আর থাকছি না ভাই। আজারা পেঁচাল বাদ দিন। কথাগুলো বলেই মুখ কেমন করে নিচে নেমে গেল সুহা। স্বচ্ছ আর ওর বন্ধুরা চেয়ে থাকলো কেবল বোকার মতো। স্বচ্ছ তো কিরমির করে বলল, এই মেয়ে নির্ঘাত আমার বউয়ের থেকে ট্রেনিং প্রাপ্ত বেয়াদব। স্বচ্ছর পাশের বন্ধুটা তখন হেসে বলল, কিন্তু মেয়েটা সুন্দর দোস্ত, প্রপোজ করলে দোষ হবে না নিশ্চয়। ছেলেটার কথাটা বলার পরপরই স্বচ্ছর পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা এবার বলে উঠল, কাকে প্রপোজ করবি? ওই মেয়েরে? সমস্যা কি করলে? তোরে তো আর তোর আব্বাই আমার সাথে বিয়ে টিয়ে দিবে না, তাই না? তার সে অন্য একটা জুটিয়ে নেওয়া যাক ভালো। উত্তরটুকু দিয়েও ছেলেটা ফ্যাল ফ্যাল করে তাকায় মেয়েটার দিকে। মেয়েটা নিধি, বাকি দুজন ছেলে হলো আবির আর সাদাফ। তিনজনই স্বচ্ছর বন্ধু। স্বচ্ছ কেমন করে তাকাতেই নিধি খেপে তাকালো সাদাফের দিকে, বলল, আবার বল। সাদাফ এই পর্যায়ে বিড়বিড় করেই বলল, কিছু না, চল স্বচ্ছর বউকে খুঁজে আপাত। স্বচ্ছ হতাশ। সে এসেছিল মেয়েটাকে শায়েস্তা করতে, আবারও নিজের প্রেমে হাবুডুবু খাইয়ে মেয়েটাকে ঘোল দিতে। অথচ এখানে এসেই শুনছে মেয়ে ফুরত হয়ে যাচ্ছে তার খাঁচা থেকে। স্বচ্ছ ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলিয়ে একটা নাম্বারে মেসেজ করলো। পরপর ওই নাম্বার থেকে কল এলো। স্বচ্ছ কল তুললো। ও পাশ থেকে মেয়েলি কণ্ঠে ভেসে এলো, এটা কি আপনার বাংলাদেশি সিম নাকি মিস্টার অস্বচ্ছ? যাই হোক, আমার টানে অবশেষে দেশে এসে পড়লেন দেখে খুশি হলাম। বিয়েতেও এইভাবে চলে আসবেন? স্বচ্ছের চাপা রাগ হলো। কেন জানি না মেয়েটাকে এখন কষে থাপ্পড় দিতে পারলে শান্তি লাগতো তার। তবুও টান টান স্বরে শীতল রাগ দেখিয়ে বলে উঠল, স্বচ্ছর দিকে সব মেয়ে আগ্রহ নিয়ে ঝুঁকে সুহাসিনী, অনাগ্রহ দেখানোর সাহস দেখায়নি এই পর্যন্ত কেউ। সে জায়গায় তুমি আমার বউ হয়ে আমায় ছেড়ে অন্য কাউতে ঝুঁকবে? আমার এই অপমান আমি চুপচাপ মেনে নিব ভাবলে কি করে সুহাসিনী?
সুহা তার ছেলের হাসি হাসে, ঠোঁট বাঁকিয়ে বলে ওঠে, খুব অহংকার না নিজের সৌন্দর্যের? আমি কিন্তু আগেও আপনার সৌন্দর্যের প্রেমে পড়িনি অস্বচ্ছ সাহেব, আপনার কণ্ঠের আর কথার প্রেমে পড়েছিলাম। স্বচ্ছ বাঁকা হেসে শুধায়, এবারে সৌন্দর্যের প্রেমেও পড়বে, আপাতমস্ত সবকিছুরই প্রেমে পড়বে। এমন ভাবে প্রেমে পড়বে যে আমায় ছাড়া আর কিছুই বুঝবে না সুহাসিনী। সুহা হাসে, উত্তরে বলে, সুহা নিজের অপমানের শোধ নিজে নিতে পারে মিস্টার অস্বচ্ছ। সৌন্দর্য দেখেই গলে যাবে, অতটাও হ্যাংলা ভাববেন না আমাকে, তাহলে দেখবেন নিজের জালে নিজেই ফেসে যাবেন। প্রতিশোধ বশত একটা মেয়েকে বিয়ে করে তারপর একা ফেলে চলে যাওয়াটা মেয়েটার জন্য কতটা অপমানজনক তা স্বচ্ছ আজও বুঝেই উঠতে পারেনি। বরাবরই একটা বাউন্ডুলে ছেলে স্বচ্ছ, নিজের মর্জি মতো চলে এসেছে সব সময়। সে বাউন্ডুলে স্বচ্ছ নিজের বিয়ে করা বউকে যেখানে কোনোদিন দেখেইনি, সেখানে না দেখে না চিনে সে না দেখা বউকে খুঁজে বের করতে ব্যস্ত হয়ে পড়বে। এই প্রত্যাশা করাটাই বোধহয় ভুল। স্বচ্ছ নিজের অদেখা বউয়ের উপর একটা চাপা রাগ দমিয়ে রেখেই ছাদে গিয়ে দাঁড়ালো। সাথে সাথে আসলো নিধি, সাদাফার, আবিরও। বসার মতো তেমন কিছু না পেয়ে ছাদের দড়িতে শুকোতে দেওয়া একটা বিছানো চাদর টেনে নিল, অথচ বিছানা চাদরের মালিক কে তা তাদের কেউই জানে না। অজানা মালিকের সে বিছানা চাদর নিয়ে অনুমতি না নিয়েই ছাদের খসখসে ফ্লোরে বিছিয়ে নিল চারজনে। তারপর বসে পড়ে সেভাবেই বিশ্রাম করলো অনেকটাক্ষণ। অবশেষে দুপুর হতেই খিদের জ্বালায় খাবার অর্ডার করলো চারজন মিলে। খাবার আধা ঘন্টার মধ্যে চলে আসলো। খাবার খাওয়া শেষে নিধি ছাদ দেখতে দেখতেই চুইংগাম চিবিয়ে বলল, বাহ বাহ, তোদের ছাদখানা দেখছি ফুলে ফুলে ঝকঝকে করছে দোস্ত। তোর বউয়ের বিয়ের ফুল বোধহয় এখান থেকেই কালেক্ট করা হয়ে যাবে বল। বলতে বলতেই ছাদে লাগানো কালো গোলাপ গাছটা থেকে 3টা ফুল ছিঁড়ল নিধি। ফুলগুলোও দেখতে দারুণ লাগছিল। পরপর সেগুলোকে কানে গুঁজে নিল নিধি। স্বচ্ছর ইচ্ছে হলো নিধির মুখটা এক চোরে ভর্তা বানিয়ে দিতে। খাবারের শেষ গ্লাসটা চিবিয়ে চিবিয়ে বলল, ভাবছি তোর আর সাদাফের বাসরের ফুলগুলো এখান থেকে কালেক্ট করব। সুন্দর হবে না বল? নিধি মুখ ভেঙিয়ে বলল, কি আশ্চর্য, এমন ভাবে রেগে যাচ্ছিস কেন? খারাপ কিছু তো বলিনি বল। স্বচ্ছ তখন খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়েছে। ছাদে মেলে দেওয়া কাপড়গুলো থেকে সাদা রঙের একটা ওড়না টেনে নিয়ে নিজের হাতটা মুছলো আয়েশ করে। আর ঠিক তার পর মুহূর্তে কেউ এসে ওড়নাটা ছো মেরে টেনে নিল। তেজ নিয়ে তার সামনেই বলে উঠল, কি আশ্চর্য, বাসার মালিক বলে কি যার তার কাপড় চোপড়কে নিজের হাত মোছা সামগ্রী বানাবেন? ভাই কি করলেন দেখেন তো, সাদা ওড়নাটা আমার। স্বচ্ছ প্রথম দফায় চুপ থাকলো। নিজের অজান্তেই ভুলটা করে বসেছে সে। ওড়নাটা কার ছিল সেটাও তো সে জানতো না। তবে এই মুহূর্তে এই বেয়াদব মেয়ের ওড়নায় হাতের হলুদ হলুদ ছাপ দেখতে খারাপ লাগছে না, তার বরং আনন্দ হচ্ছে। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আপনি যে তখন বেয়াদবি করলেন এর জন্য এটাই প্রাপ্য। কাজটা আমি অজান্তে করলেও এটা আপনার ওড়না শুনে এখন খুশি লাগছে। সুহা এ পর্যায়ে খ্যাপা বাঘিনীর মতো তাকালো, যেন একটু হলেই গিলে ফেলবে স্বচ্ছকে। রাগে নাক ফুলে উঠছে মেয়েটার। রাগে কাঁপতে কাঁপতেই বলে উঠল, ওটা আমার পছন্দের ওড়না ছিল, আপনাকে আমার ইচ্ছে করছে ছাদ থেকে ফেলে দিতে এখন। স্বচ্ছ ঠিক সুহার মতো করে রাগ দেখালো না, তবে হেসে হেসেই বলল, আমারও ইচ্ছে হচ্ছে, এদিকে আসুন, কোলে তুলে ছাদ থেকে ফেলে দেই আপনাকে। সুহা দ্বিগুণ তেতে গেল, হাত দিয়ে ঘুষি দেখিয়ে বলে উঠল, এতই সহজ, মেরে মুখ ভেঙে দিব। স্বচ্ছ এবারেও হাসে। দেখতে পাতলা চিকন এইটুকু মেয়ে কিনা তার মুখ ভেঙে দেবে, হেসেই শুধালো, তাই নাকি? শক্তিতে পারবেন আমার সাথে? অতটাও দুর্বল ভাবার কারণ নেই, ক্যারাটে পারি, ক্যারাটে। কচরা বলেই স্বচ্ছর মুখের দিকে ধারালো দৃষ্টিতে তাকিয়ে সজোরে খুশি বসালো স্বচ্ছর পেটে। ভ্রু নাচিয়ে বলে উঠল, এবার বলুন খুশিটা কেমন ছিল? স্বচ্ছ না তো ব্যথায় নাক মুখ কুচকালো, না তো ব্যথায় পেট চেপে ধরলো। উল্টো সুহার কথা শুনে পেট ফাটা হাসিতে ফেটে পড়ল। সুহা তাকিয়ে দেখে একটা ছেলে এতটা সুন্দর হাসে কেন, নাকি তার কাছে এতটা সুন্দর বোধ হচ্ছে। সুহার বুক চিনচিন করে, বুকের ভেতরে হৃদস্পন্দন আন্দোলিত হয়ে শুধায়। ছেলেটা মারাত্মক হাসে, সাথে দৃশ্যমান ছেলেটার টেরা বেঁকা ঝকঝকে সাদা দাঁতগুলো। সুহার বুকের হৃদস্পন্দন বাড়ছে। সামান্য একটা ছেলে তাকে তার সৌন্দর্য দিয়ে কাবু করে ফেলছে।
নিজের এমন অবনতি আর দুর্বলতা দেখে নিজেরই ঘৃণা হলো। পর মুহূর্তে দাঁত মুখ শক্ত করে নজর সরাতেই কানে এলো স্বচ্ছের হাস্যোজ্জ্বল স্বর। এই পাটকাঠি ঘুষিতে আমি ভয় পেয়ে যাব মিস। যাই হোক, আপনার ক্যারাটে দেখে আমি বিস্মিত মিস ক্যারাটে পাড়া ম্যাম। সুহা আবারও রাগী চাহনিতে চাইল। হাত চালিয়ে স্বচ্ছর মুখ বরাবর একটা ঘুষি দিতে চাইতেই স্বচ্ছ সরে গেল। চাপা হেসে বলে উঠল, থাক থাক, নিজের এনার্জি খরচ করবেন না ফোঁস করে। আপনি মেয়ে, আমি তো আর মারামারিতে আপনার সাথে লাগতে যাব না বলুন। তার চেয়ে মনে মনে নিজেকে বিজয়ী ধরে সুখী হন। সুহা ফোঁস করছে তখনও। রাগে নাক ফুলিয়ে নিয়ে স্বচ্ছর দিক থেকে নজর সরাতেই চোখে পড়ল নিধির কানে গোজা তিনটে কালো গোলাপ। সুহার চোখ মুহূর্তেই গেল কালো গোলাপ গাছটাই, তার নিজের গাছ। অনুমতি না নিয়ে ফুল ছেড়াতে মেজাজ আরেক দফা খারাপ হলো। নিধির দিকে তেজ নিয়ে চেয়ে থেকে একদম নিধির সামনে গিয়ে দাঁড়ালো। কানে গুজে থাকা তিনটা গোলাপে একটানে নিজের হাতে নিয়ে বলে উঠল, এই যে হাসতে হাসতে ফেটে পড়া পাগলের প্রেমিকা, আমার গাছের ফুল ছিঁড়েছেন কেন? কয়টা ছিঁড়েছেন? ছেঁড়ার আগে অনুমতি নিয়েছেন? আচমকা নিধি এই মেয়ের কাণ্ড দেখে ভরকে গেল। মনে মনে সোহাকে ভয়ও পেল সে। না জানি তাকেও স্বচ্ছর মতো করে খুশি বসিয়ে দেয় যদি। নিধি শুকনো ঢোক গেলল। অনুমতি যে নেয়নি তা না বলে উল্টো বলে বসলো, আমি আমি ছিঁড়িনি তো, স্বচ্ছ ছিঁড়ে দিয়েছে আমায়। এটা ও নিজের বাসা না, তাই ও নিজেই ছিঁড়ে কানে গুজে দিয়েছে আমায়। সুহার মেজাজ চরম লেভেলে পৌঁছানোর জন্য বোধহয় কয়েকটা কথাই যথেষ্ট। স্বচ্ছর দিকে খ্যাপা বাঘিনীর মতো এক নজরে তাকিয়ে পরবর্তীতে আবার তাকালো নিধির দিকে। টান স্বরে বলে উঠল, বাসা ওনার হলেও ফুল তো ওনার না। ফুল যেহেতু ছিঁড়েছেন, ফুলের দাম দিন আপু, না হলে ফুল আবার গাছে জোড়া লাগিয়ে দিন। নিধি এবারে অসহায় স্বরেই বলল, কি করে লাগাবো? ছিঁড়ে ফেললে লাগানো যায় নাকি? তাহলে টাকা পরিশোধ করুন, পার পিস 50 টাকা। স্বচ্ছ এগিয়ে এলো। কচকচ একটা নোট সুহার দিকে এগিয়ে দিয়ে বলে উঠল, 3টা ফুল ছেঁড়া হয়েছে, 1000 টাকা দিলাম। আশা করি স্যাটিসফাইড আপনি। স্বচ্ছ ভাবলো এই মেয়ে টাকা পেয়ে খুশি হয়ে ভৌদৌড় দিবে, অথচ হলো না। উল্টো টাকা না নিয়েই বলল, না, খুচরোই 150 টাকা দিবেন। এখানে আপনার বড়লোকিপনা দেখতে দাঁড়িয়ে নেই ভাই। সাদাফের এবারে হাসি আসলো বন্ধুর এহেন অপমান আর সুহার হাবভাব দেখে। স্বচ্ছর কানে ফিসফিসিয়ে বলে উঠল, কি বেয়াদব মেয়ে দোস্ত, তোর একটুও সম্মান দিচ্ছে না দেখ। সাদাফ কথাটা কানে কানে বললেও ঠিক কানে কানেই কথাটা আবদ্ধ থাকলো না, এসে গেল সুহার কানেও। সুহা কটমট করে সাদাফের দিকে তাকাতেই সাদাফ ভয়ে আমতা করে বলে উঠল, শুনুন, আমার কাছেও খুচরো আছে, দিচ্ছি দাঁড়ান। কথাটুকু বলেই মুহূর্তে 150 টাকা এগিয়ে দিয়ে বলল, নিন, 150 টাকাই আছে। সাদাফ এগিয়ে দিল টাকাটা। সুহা নিল, হুঁশিয়ারি দিয়ে বলে গেল, গুড, নেক্সট বার আমার কাছে হাত দিলেও হাত কেটে ফেলবো, মাইন্ড। কথাটুকু বলেই চলে যেতে যাচ্ছিল সুহা। নিধি ফ্যাল করে তাকিয়ে বলল, দোস্ত টাকা নিল, ফুলগুলো দিল না তো। সুহা গুরুত্ব না দিয়ে বলল, ওই ফুল এতটা প্রয়োজনীয় না, বাদ দে। সুহা শুনল। পা ঘুরিয়ে এসে স্বচ্ছর সামনে দাঁড়িয়ে নিজের ওড়নার সাথে সাথে মেঝে থেকে বিছানার চাদরটাও আঁকড়ে নিল। অপর হাতে ফুলগুলো এগিয়ে সাদাফকে, নিধিকে আর আবিরকে একটা করে গোলাপ দিয়ে বলল, আপনাদের ফুল নিন, টাকাগুলো ফুলের বিনিময়ে নিইনি। ফুল ছেড়ার বিনিময়ে জরিমানা নিয়েছি আপু, আর ফুলগুলো ফ্রিতেই দিলাম। আর হ্যাঁ, ওড়না বিছানা চাদর ময়লা করার শোধ তুলে রাখলাম, সুযোগ বুঝে নিয়ে নিব। কথাগুলো টান সরে বলেই সুহা চলে গেল। আবির কালো গোলাপটার দিকে চেয়ে থেকে মিনমিন স্বরে বলল, দোস্ত, কি ডাকাত মেয়ে রে! এই মেয়ে কোন বাপের মেয়ে? কোথায় থেকে উদয় হলো? বাপ রে বাপ! পর মুহূর্তে আবার বলল, তবে ভালো আছে, কি সুন্দর গোলাপ দিয়ে গেল আমাদের। শুধু স্বেচ্ছেই দিল, শুধু স্বচ্ছকেই দিল না, একটু আগে অবধি দেখলাম স্বচ্ছর বউই অবহেলা করে স্বচ্ছকে। এখন দেখছি অন্য মেয়েরাও স্বচ্ছকে পাত্তা দিচ্ছে না। কাহিনী কি মামা? তোর সৌন্দর্য কমে যাচ্ছে নাকি বলতো? স্বচ্ছ আবিরের কথাটাই পাত্তা না দিয়েই বিড়বিড়িয়ে বলল, পড়ে আছি এক ঝামেলায়, যোগ হয়েছে আরেক ঝামেলা। এই মেয়ের বিষয় পরে,
আগে বাসার লোক আর আমার না দেখা বউ কবে আসবে তা ভাবি। বিকাল অবধি সময়টা স্বচ্ছদের ছাদেই কাটলো। তারপর যখন শীতল হাওয়ায় চোখ বুজে বুজে আসবে ঠিক তখনই ছাদে এলো পিনপিনে শরীরের অষ্টাদশী এক মেয়ে। সাদাফ সেই মেয়েকে দেখেই স্বচ্ছকে ঠেলে দিল। ইশারায় বুঝলো এই মেয়েকে, অথচ তার আগেই মেয়েটা তাদের দিকে ঝুঁকে স্বচ্ছকে বলে উঠল, ভাইয়া কতক্ষণ হলো এসেছিস? ভাগ্যিস ভাবি বলল তুমি এসেছো, না হলে তো তোমায় আরো অপেক্ষা করতে হতো। স্বচ্ছ ভালোভাবে তাকালো। মেয়েটা তার ছোট বোন সিয়া। এত বছরে দুইবার দেখেছে সে বোনকে, তাও বোনের জন্মদিনে লুকিয়ে উইশ করেছিল বলে। স্বচ্ছ ছোট বোনকে দেখে আনন্দে উচ্ছ্বাসিত হবে নাকি দুঃখে কপাল চাপড়াবে বুঝে উঠল না। বলল, তোর ভাবি বলেছে? বাহ বাহ, কবে থেকে এত ভালো হলো তোর ভাবি? সিয়া ভাবির পক্ষ নিয়ে বলে উঠল, ভাবি খারাপই বা কবে ছিল ভাইয়া? তুই তো রেখে চলে গেলি ভাবিকে। স্বচ্ছ মানল না, অদৃশ্য রাগ নিয়ে বলল, বিয়েতে প্রথম দফায় অপমান করেছিল তোর ভাবি, এই এক মুহূর্তেই বিয়েটা নাকচ করে দিয়ে সবার সামনে আমার সম্মানের 12টা বাজিয়ে দিয়েছিল ওই মেয়ে। সেই জন্য তুমিও তো ভাবির সম্মানের 12টা বাজালে, তাই না? শোধবোধ তো হয়েই গেল বলো। হয়নি, ওই মেয়ে এখনো তেরামি করে, বেশি ভাব দেখায়। এত ভাব পছন্দ না আমার। সিয়া হতাশ হয়ে বলে, তোমার পছন্দ হয়ে কি হবে? ভাবি তো অন্য কারো বউ হয়ে যাবে, তাই না? তুমি কেবল এখন ডিভোর্সটা দিবে। স্বচ্ছ তেরিং করে উঠে দাঁড়ালো, বলল, বললেই হলো। তাহলে কি করবে? ওই মেয়ে যাতে সব অ্যাটিটিউড ড্রেনে ফেলে আমার প্রেমে ডুবে মরে, সেই ব্যবস্থা করব কৌশলে। সিয়া সরু শ্বাস টেনে বলে। তারপর আবার ছেড়ে যাবে? স্বচ্ছ রাগে না বোনের উপর, তবে ফোন বের করে কতগুলো হাত ধরাধরি এই সেই ছবি দেখালো, যেগুলোতে হাতের মালিকদের না দেখা গেলেও বোঝা যাচ্ছে একটা মেয়ের হাত, একটা ছেলের হাত। দেখিয়ে বলল, দেখ তোর অতি ভালো ভাবির কাজ কারবার। গত 2 মাস যাবৎ কোনো ছেলের হাত ধরে ছবি পাঠিয়েছে আমায়, কোন ছেলের থেকে ফুলও নিয়েছে, কোন ছেলের সাথে ডেটে গিয়ে কফি খাচ্ছে, সব ছবি পাঠিয়েছে। এসব করে জ্বালানোর মানে কি বল? নিশ্চয়ই ভাবি তোমাকে ভুলে অন্য কারো প্রেমে পড়েছে, এটা বোঝাচ্ছে। স্বচ্ছ রাগে ফুঁসে বলল। ডিভোর্স দিবে বলেছে ওই মেয়ে আমাকে, সাহস কত? সিয়া বলল, খারাপ কি? তুমি তো আর সংসার করার জন্য বিয়েটা করনি তখন, তাই না? তাই বলে আমায় প্রত্যাখ্যান করবে? এত সাহস? সিয়া ভাইয়ের পক্ষ নিল না, বরং উত্তরে বলল, কতটাও সহজ দেখায়নি ভাইয়া। নেহাতি তুমি মানতে পারছো না বিষয়টা, তাই এখন বাসায় চলো, এই বিষয়ে আমরা পরে কথা বলবো। স্বচ্ছ কৌতূহল নিয়ে বলল, বাসায় কি ওই মেয়েও আছে? থাকলে আমি এক্ষুনি গিয়ে ওই মেয়ের গালে চড় বসাবো আর ওর সাহসের তারিখ জানাবো। ভাবি তো আমাদের সাথে একসাথে থাকে না ভাইয়া। তাহলে কোথায় পাবো ওই মেয়েকে আমি? সিয়া মনে মনে হাসলো। আজ তার ভাই ভাবির সম্পর্কটা অন্যরকম থাকলে সেই সবচেয়ে বেশি খুশি হতো। বলল, ভাবির যখন ইচ্ছে হবে নিজেই তোমার সামনে আসবে ভাইয়া, এখন বাসায় চলো। কথাটুকু বলে আবার স্বচ্ছর বন্ধুদের উদ্দেশ্যে শুধালো, আর এই যে ভাইয়ার অপদার্থ বন্ধুরা, আপনারাও চলুন। কথাটুকু বলেই সিয়া পা বাড়ালো। পিছু বাকি 4 জনও পা বাড়ালো। আবির ফিসফিস করে বলল, তোর বোন আমাদের অবদার্থ বলল দোস্ত? এইটুকু মেয়ে আমাদের অবদার্থ বলল? সিয়া শুনল কথাটা, পিছু ফিরে আবিরের দিকে চেয়ে বলল, আসছেনই তো অপদার্থের মতো, কি বলবো আর বলুন। পদার্থ হলে তো বন্ধুকে এতদিন একটু হলেও বুঝাতেন, তাই না? বয়সে নিজেদের চাইতে এত ছোট মেয়ের থেকে এমন অপমানজনিত কথা শুনে মুখ চুপসে গেল আবিরের। স্বচ্ছকে বিড়বিড়িয়ে বলে, তোর জন্য আমাদেরও অবদার্থ বলল শালা। রাত প্রায় 2টো। স্বচ্ছ ঘুমোয়নি তখনও। নিজের বাকি 2 জন বন্ধুকে বেঘরে ঘুমোতে দেখে ব্যালকনিতে গেল সে। একটা সিগারেটে আগুন ধরিয়ে ঠোঁটে গুজতে নিতেই কানে এলো মিহিলি মিহিস্বরে গান, সাথে গিটারের সুর। স্বচ্ছর কেন জানি না সিগারেটের নেশার থেকেও মিহিলি কণ্ঠে সে গানটা শুনতেই ভালো লাগলো। চোখ বুঝে শুনল। ফুল যে গাছে ধরে সেই দিকে তাকিয়ে বিশাল উচ্চতা ডিঙিয়ে লাফ দিয়ে বল ছিঁড়ে আনো, না হলে যাবে ছেড়ে।
কোনো সারা ছাড়া দরজার হাতল চেপে চট করে মুচড়ে দিয়ে আমাকে দেখে বলে যাবে, নাকি নিয়ে যাবে তাকে সাথে? খপ করে আমার ঘাড়টা ধরে নিজের কাছে টেনে নিতে কি বাধা হয়ে দাঁড়িয়েছে? না দেখে শুনে কিছু জানিয়ে নিজের আড়ালে লুকালে আমাকে তুমি ডুবালে। আমি কার পিছে? নিজের জন্য যাব খেটে? তোকে বলেছে যেতে কে? অন্যের জন্য মোমবাতি পানিতে না দিয়ে শুকাতে? নিজের চোখের সামনে নিজের বউয়ের হাতে চকচকে সোনার আংটি পরাচ্ছে পাত্রপক্ষ। এহেন দৃশ্য দেখে স্বচ্ছর দাঁত কিরমির করলো। কয়েক পা এগিয়ে লম্বা ঘুমটা টেনে বসে থাকা মেয়েটাকে টেনে দাঁড় করালো। হাত থেকে সোনার আংটিটা ছুঁড়ে ফেলতে নিয়েই বাবা মার উদ্দেশ্যে বলে উঠল, বউটা কার আব্বু? স্বচ্ছর বাবা ছেলের এমন রূপ আশা না করলেও মনে মনে এমন কিছু হবে ভেবেছিল বোধ হয়। ছেলের এহেন কাণ্ড দেখে হাসিও এলো তার, তবুও বলল, বউটা তোমারই এমন করে আমি বলতে পারছি না শস্য, কারণ তুমি তো আর তাকে বউয়ের কোনো মর্যাদা দাওনি, তাই না? স্বচ্ছ রেগে আছে, ফর্সা মুখটা লাল হয়ে গেছে। অতিরিক্ত রাগের দরুন ফর্সা খাড়া নাকটার অগ্রভাগও লাল টেকছে। হিস হিস করতে করতে বলল, সে যাই হোক, বিয়েটা যেহেতু হয়েছে, বউটাও নিশ্চয়ই আমারই। আর সে বউকেই আমাকে না জানিয়ে না শুনিয়ে অনুমতি না নিয়ে বিয়ে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে কোন সাহসে আব্বু? স্বচ্ছর বাবা এবারে গম্ভীর স্বরে উত্তর করলো, এছাড়া কি সিদ্ধান্ত নেওয়া যেত? তুমি যে বাসায় ফিরে সংসার করবি তার তো কোনো নিশ্চয়তা ছিল না শস্য। এমনকি আজ যে বাসায় ফিরলি, কাল যে আবার হুট করে বাসা ছেড়ে চলে যাবে না, এটাও নিশ্চয়তা নেই আমাদের কাছে। তুমি চিরকাল নিজের মন মতোই চাইছো। স্বচ্ছ সরু শ্বাস ফেলে এবারে যেখানে সেখানে সবাই হাতে ধরিয়ে তাকে নিজের দোষগুলো ধরিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে সে দোষী। অথচ তার বউ কিছু বলছে না। এতটা শান্ত তার বউ। স্বচ্ছ তাকালো লাল শাড়ি পরা মেয়েটার দিকে, যাকে সিয়া একটু আগে তার বউ বলে জানিয়ে এসেছে। স্বচ্ছ এক ধমকে বলল, এই মেয়ে? ধমকটা দিয়েই মেয়েটার ঘমটা ফেললো। অথচ মেয়েটা ভয় পেয়ে আছে তার ধমক শুনে। মুখ চোখে তা স্পষ্ট। স্বচ্ছর কেন জানি বিশ্বাস হলো না এটাই তার বউ। দুই পা পিছিয়ে জিজ্ঞেস করলো, কে আপনি? বিনিময়ে সে কোনোভাবে উত্তর করলো, সুহা মানে সুহাইবা। স্বচ্ছ বিশ্বাস করলো না, শক্ত স্বরে বলল, আমি সুহাসিনীর কথার ধরন চিনি। আপনি যেই হন, তবে সুহাসিনী যে নন তা বোঝা আমার জন্য খুব একটা কঠিন বিষয় নয়। কতটুকু বলেই হনহন করে চলে গেল নিজের রুমে। নিজের অপদার্থ বন্ধুদের রুমে চিত হয়ে মোবাইলে ডুবে থাকতে দেখে দ্রুত পায়ে ব্যালকনিতে গেল। সুহা নাম্বারটায় কল দিল তৎক্ষণাৎ। ওপাশ থেকে সুহাও কল তুলল। স্বচ্ছ সঙ্গে সঙ্গেই ডাকলো, সুহাসিনী। সুহা চোখ বুঝলো। এই ডাকটা তার অতি অপ্রিয় হলেও ভীষণ রকমের প্রিয় রয়ে গেছে। প্রথম প্রথম সুহা নামটাকে টেনে সুহাসিনী ডাকতো স্বচ্ছ। 4 বছর পেরিয়ে গেলেও স্বচ্ছর মুখে ডাকটা এখনো আছে। তবে আগের মতো আনন্দ হয় না সুহার। আগে যেমন ফোনের অপর প্রান্ত থেকে ডাকটা শুনলেই তার হৃদয় আন্দোলিত হতো, এখন তেমন হয় না। তবুও নরম গলায় বলল, একটা সময় সুহাসিনী নামটা আমি খুব আগ্রহ নিয়ে শোনার অপেক্ষায় থাকতাম অসচ্ছ সাহেব। অথচ আজকাল আর এই নাম শুনলে বিশেষ কোনো অনুভূতি হয় না আমার। স্বচ্ছ নাক লাল করে তখন বলল, যে কারণে নাকে দড়ি দিয়ে ঘোরাতে চাইছো আমায়? সুহার হাসি এলো, বলল, কি বুঝে এই কথা? তোমার বদলে অন্য মেয়ে বসিয়ে আমার সামনে এঙ্গেজমেন্ট করিয়ে কি বোঝাতে চাইলে? নিজে যখন আসবে না অন্যকে দিয়ে নাটক করাচ্ছ কেন? সুহা উত্তর দেয়, নাটকটা আমি অ্যারেঞ্জ করিনি, আপনার আব্বা আম্মা করেছে। আপনি বিষয়টা ইন্টারেস্ট দেখাবেন কিনা তা দেখার জন্য। তুমি আসতে তাহলে মেরে মুখটা ভোতা করে দিতাম। সুহা তাচ্ছিল্য করে বলল, আমি আপনার জন্য অতটাও মরিয়া নই যে ড্যাং ড্যাং করে আপনার সামনে হাজির হতাম মিস্টার অসচ্ছ। স্বচ্ছ এবার চুপ থাকে। অনেকটা সময় পর শান্ত কণ্ঠে বলে, আমি তোমার গানের গলা চিনি সুহাসিনী। আগে প্রায় সময় গান রেকর্ড করে পাঠাতে তুমি। সুহার এই মুহূর্তে টনক নড়ল। এত সব সতর্কতার মাঝেও একটা ভুল ইতিমধ্যে করে বসেছে বুঝতে পেরেই সন্দেহী স্বরে বলল, তো? স্বচ্ছ কপালে হাত দিয়ে স্লাইড করতে করতে বলল, রাতে গান গেয়েছিলে, নিচ থেকে আসছিল মেয়েলি গলাটা। আমি ভুল না হলে তুমি নিচের ফ্ল্যাটেই থাকো, তাই না? সুহা এড়িয়ে গেল, বদলে বলল,
হুট করে আমায় নিয়ে মস্তিষ্কে এতটা চাপ দিচ্ছেন, কারণ কি? দেখা করতে চাইছি। আমি বাসায় ফিরেছি মূলত তোমাকে জব্দ করতে সুহাসিনী, তোমার অবাধ্যকতার শাস্তি দিতে। সুহার কণ্ঠ নরম হলো, দীর্ঘশ্বাস টেনে বলে, একটা ভুল কয়বার করব স্বচ্ছ? একবার তো জব্দ হয়েছিলামই, বাধ্য হয়েছিলাম আপনার প্রেমে। এখন তো আমি আর সে বোকা মেয়েটি নই। আপনি ভুলাতে চাইলেও এইভাবে ভুলবো না আমি। স্বচ্ছ শক্ত স্বরে জানালো। আমার জেদ অনেক, আমি আমার সব জেদ পূরণ করেই ছাড়ি। সুহা কণ্ঠ দ্বিগুণ শক্ত করে বলল, সাথে খুব ইগো, তাই না? এতটাও ইগো যে একটা মেয়েকে অপমানে জর্জরিত করেও আপনার শান্তি মিলছে না। স্বচ্ছ জিভ দিয়ে ঠোঁট বেছায়। সত্যি সে ইগোর কারণেই সুহার পেছনে পড়েছে, এমনকি এখন ইগোর কারণেই সুহার পেছনে পড়ে আছে। সুহাকে নিয়ে ভাবছে এতটা। ছোট শ্বাস ফেলে বলল, যে সুহাসিনী আমার প্রেমে মরিয়া ছিল, যে সুহাসিনীর এতটা অ্যাটিটিউড সহ্য হচ্ছে না আমার। আপনার সহ্য হওয়ার মতো চলতেও যে আমি বাধ্য নই। আপনি জানেন আমি আপনাকে হৃদয়ের সবটুকু দিয়ে ঘৃণা করি অস্বচ্ছ সাহেব। স্বচ্ছ গাল ফুলিয়ে শ্বাস ফেলল। চিরচিরে রাগ জমল মস্তিষ্কে। তার মুখের উপরে স্পষ্ট কথা বলাতে তার রাগ ক্রমশ বাড়ছেই মনে হলো। কণ্ঠে শীতল রাগ মিশিয়ে বলল, ঘৃণা করো আর যাই করো, আমি বিনা অন্য কারোর সাথে মিশবে না। এটা আমাকে শান্তি দেয় না। সুহা কৌতূহল নিয়ে শুধালো, কেন? আমি যতদূর জানি আপনার মনে তো আমার জন্য একটু অনুভূতি ছিল না স্বচ্ছ। তাহলে স্বামী নামক সম্পর্কের অধিকার বোধ থেকেই শান্তি পাচ্ছেন না নাকি? স্বচ্ছ দাঁতে দাঁত চিবিয়ে বলে উঠল, ইগো থেকে, স্রেফ ইগো থেকে। আমার কোন দিকে কম আছে? আমার বউ কেন অন্যের দিকে ঝোঁকার সাহস করবে? নাকি শারীরিক চাহিদা মেটাতে? সুহা নাক মুখ কুচকালো, তেজ নিয়ে বলে উঠল, ছি, সাধে গিয়ে আপনাকে অস্বচ্ছ ডাকি? মনটাই তো অস্বচ্ছ আপনার। স্বচ্ছ রাগ নিয়ে বলল, আমি সিরিয়াসলি বলছি সুহাসিনী, বাসায় এসেছি, বউ খুঁজছি, এমনি এমনি নিশ্চয় নয়। চোখের সামনে সরাসরি কোনো ছেলের সাথে মিশতে দেখলে খুব খারাপ হবে তোমার সাথে। সুহা হাসে মনে মনে, মুখে বলে, আমি কিন্তু 4 বছরে একটা বার কল মেসেজ করে বলিনি যে কোনো মেয়ের সাথে মিশবেন না, কোনো মেয়ের দিকে ঝুঁকবেন না, তবুও মিশেছেন। তাহলে কি ধরে নিব আপনিও শারীরিক চাহিদার টানেই? কার দিকে ঝুঁকেছি আমি? সুহা ফোরন কেটে বলে উঠল, কারো দিকেই ঝুঁকেননি এটা বললে বিশ্বাস করা যায়? সঙ্গে তো এনেছেন এক সুন্দরী ললনাকে। স্বচ্ছ গম্ভীর স্বরে উত্তর দিল, ললনাকে সঙ্গে করে আনলেই ললনার সাথে সম্পর্ক হয়ে যায় না সুহাসিনী। সুহা যদিও মানল না কথাটা, তবুও অন্য প্রসঙ্গে বলল, এতদিন ফেরেননি, এখন এতদিন পর এসেছেন কেন? কোন উদ্দেশ্যে? স্বচ্ছ বলল, শেষ 2 মাস জ্বালিয়ে মারছিলে তুমি, ছন্ন ছাড়া জীবন কাটানো। আমাকে হুট করে মনে করিয়ে দিলে যে আমি বিবাহিত, অথচ বউ সামলাতে পারছি না। তারপর দিনরাত কোনো পরপুরুষের সাথে কাটানো মুহূর্ত শেয়ার করে করে আমার মগজে শিরশিরে রাগ জমিয়ে দিয়েছ। এখন এই রাগ না মেটানো অবধি শান্তি পাচ্ছি না। ইস, ইগো হার্ট হলো বুঝি? স্বচ্ছ হাসে এবারে, বলে, তুমি খুব চালাক সুহাসিনী। খুব ভুল না হলে তুমি জেনে শুনেই আমার ইগো হার্ট করেছো। মস্তিষ্কে তোমার চিন্তা ঢুকিয়ে দিয়েছো যাতে আমি তোমার জন্য মরিয়া হয়ে যাই, রাইট? বুঝলেন যখন আবার ছুটেছেন কেন তাহলে? স্বচ্ছ এবারেও হাসে, ঠোঁট বাঁকিয়ে বলে, কারণ তুমি যে চালটা দিয়েছো আমি তার বিপরীত চালটাই চালবো, আরো সুকৌশলে। স্বচ্ছ কল রেখে মুখে সিগারেট গুজেছে। চোখ বুঝে বার কয়েক চেষ্টা করলো সুহার প্রতিচ্ছবি কল্পনা করতে। মেয়েটা কেমন হবে দেখতে? খুব সুন্দরী, মায়াবী, চোখ জোড়া কেমন দেখতে? স্বচ্ছ ভাবতে লাগলো আপাত মস্তক সুহাকে নিয়ে। অথচ কোনো প্রতিচ্ছবি সরাসরি তার কল্পনায় ধরা দিল না। স্বচ্ছ হতাশ হয়ে শ্বাস ফেলে পর মুহূর্তেই নিজেই চমকে ওঠে। যে মেয়েকে সে নিজেই অবহেলায় মুড়ে দিয়ে ফেলে গিয়েছিল, সে মেয়ের জন্য 2 মাসে সে এতটা মরিয়া হয়ে উঠছে কেন? শুধু এগুলোর কারণে, নাকি অধিকার বোধের কারণে, নাকি সে জেলাস? স্বচ্ছ নিজেকে নিজেই প্রশ্ন করতে গিয়ে কানে আসা আবিরের গলা, ভালোবাসিস মেয়েটাকে, এত কেন রাগ জন্মে তোর মেয়েটার প্রতি? স্বচ্ছ শুনল। ঠোঁটের সিগারেটটা অবহেলায় ফেলে দিয়ে পা দিয়ে পিষে ফেলে বলল,
বুঝতে পারছি না দোস্ত, হুট করে মেয়েটা কি করে ফেললো বুঝতে পারছি না। মেয়েটা আমায় অবহেলা করে অন্য কারোর সাথে ঘুরছে ফিরছে, ভালোবাসছে, এটা ভাবলেই রাগ হচ্ছে আমার, মানতে পারছি না। আবির শুনল, এগিয়ে এসে কিছু বলবে তার আগেই সেখানে এলো সিয়া, হাতে দুটো কফির মগ, একটা আবিরের হাতে অন্যটা স্বচ্ছর হাতে দিয়ে এসে বলল, ছোটবেলা থেকেই ভাইয়া নিজের জিনিস নিয়ে ওভার পসিভ, তাই নিজের বউ অন্যের হয়ে যাচ্ছে মানতে পারছে না। এটা শুধুই ভাইয়ার জেদ। আবির ফ্যাল করে তাকিয়ে শুধালো, জেদ? তাহলে কি ভালোবাসা? স্বচ্ছ এবার উত্তরে বলে উঠল, যাকে কখনো দেখিনি তাকে কি করে ভালোবাসবো? পাগল নাকি? আমি শুধু মেয়েটাকে জব্দ করতে চাইছিলাম, তাই তো এসেছি। কিন্তু এখন মনে হচ্ছে মেয়েটাই আমাকে বারবার নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে। চালাক মেয়ে। সিয়া হাসে, যেতে যেতে বলে ওঠে, দেখো ঘুরতে ঘুরতে আবার ভালোবেসে ফেলো কিনা। স্বচ্ছ সঙ্গে সঙ্গে উত্তর করলো, অসম্ভব। সিয়া ব্যালকনি পেরিয়ে চলে গেছিল। ভাইয়ের মুখে অসম্ভব কথাটা শুনে আবার ঘাড় কাত করে বলে গেল, সম্ভব ভাইয়া সম্ভব। তখন রাত 11টা। স্বচ্ছর ফোনে হুট করেই মেসেজ এলো, সাথে হোয়াটসঅ্যাপে দুটো ছবি এলো। স্বচ্ছ সঙ্গে সঙ্গেই দেখলো তুহার মেসেজ। কোনো এক ছেলে মেয়েলি হাত ধরে অতি যত্নে চুরি করিয়ে দিচ্ছে। এমন দুটো ছবি যাতে কেবল হাতগুলোই দৃশ্যমান, কিন্তু মুখ নয়। স্বচ্ছ এমন ছবি পেতে পেতে অভ্যস্ত। বরাবরের মতো এবারেও তার রাগ হলো, চিরবির করলো মস্তিষ্ক। সুহা ছবির সাথে সাথে মেসেজে লিখলো, সন্ধ্যায় ওর সাথে দেখা হয়েছিল, চুড়ি কিনে পরিয়ে দিয়েছেন দেখুন। এতক্ষণ ওর সাথে রিকশায় ঘুরে আধা ঘন্টা আগেই বাসায় আসলাম, বুঝলেন? ইস, কত সুন্দর চুড়িগুলো। স্বচ্ছ পুরো মেসেজটা করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। একই বিছানায় আবির আর সাদাফও ছিল। তিনজনের একই রুমে থাকার ব্যবস্থা। আর নিধি সিয়ার সাথে সিয়ার রুমে ঘুমায়। স্বচ্ছকে হুড়মুড় করে বিছানা ছেড়ে চলে যেতে দেখে আবির আর সাদাফ একসঙ্গেই বলে উঠল, কি আশ্চর্য, তুই এমন লাফ মেরে কোথায় যাচ্ছিস? টয়লেট পেয়েছে তার। স্বচ্ছের ইচ্ছে হলো সাদাফ আর আবিরের নাক বরাবর খুশি দিতে। তাতে দাঁত চেপিয়ে বলে উঠল, নিচের ফ্ল্যাটে যাচ্ছি শালা, যেখানে আমার না দেখা বউটা থাকে। রাত 11টায় দরজায় টোকা পড়তেই বাসার ভেতরে থাকা 4জন মেয়েই ড্যাব করে চাইল। সুহারা এই ফ্ল্যাটে মোট মিলে 5জন মেয়ে থাকে। একজন ইতোমধ্যেই নাক ডেকে ঘুমোচ্ছে, বাকি 4জন দাঁড়িয়ে ভাবছে কে দরজা ধাক্কাচ্ছে। অবশেষে দরজার ওপারে কে থাকতে পারে বুঝে না উঠে লুকিং গ্লাসে তাকাতেই দেখলো স্বচ্ছ। সোহা পাশেই দাঁড়ানো ছিল। যে দেখলো সে ফিসফিস করে বলে উঠল, এটা তো দুলা ভাই, জেনে গেছে নাকি তোর ঠিকানা? যে বলল সে মেয়েটা হলো সেই যাকে তখন লাল শাড়ি পরিয়ে স্বচ্ছর সামনে হাজির করা হয়েছিল। নাম মিতু। সোহা স্বচ্ছর আসার খবর পেয়ে ছোট্ট শ্বাস ফেলল। 4জনের কানেই কিছু একটা বলে দিয়ে দরজা খুলল। সম্মুখে স্বচ্ছকে দেখে নিয়ে বলে উঠল তেজি স্বরে, আশ্চর্য, ভদ্রতের এত রাতে যুবতী মেয়েদের বাসায় এসে দরজা ধাক্কাচ্ছেন কেন ভাই? ভদ্রতা শেখেননি? স্বচ্ছ থতমত খেয়ে গেল। সে মোটেও জানতো না এই বাসায় 4জন অবিবাহিত মেয়ে থাকে। ধারণাই করেনি এমন কিছু। তার উপর সেই মেয়েটাই কথা বলছে যে মেয়েটা ইতোমধ্যে তাদের সামনে চরম বেয়াদবির প্রমাণ দিয়ে দিয়েছে। স্বচ্ছ ভেতরে তাকালো। 4জন মেয়ের দিকে তাকিয়ে থেকে না দমে বলে উঠল, আপনাদের মধ্যে সুহাকে? সুহা স্বচ্ছর সামনে সোজাসুজি দাঁড়ায়, ভ্রুচি উত্তর করলো, এখানে 4জনের নামই সুহাইবা, 4জনই সুহা। আপনি কোন সুহার খোঁজ করছেন? স্বচ্ছ কপাল কুঁচকায়। 4জনের নামই সুহা হয়? বিশ্বাসযোগ্য? বিরক্ত হয়ে বলল, 4জনের নাম কখনো সুহা হয়? ফাইজলামি করছেন আপনি? সোহা দ্বিগুণ বিরক্তি নিয়ে বলল, ফাজলামি করব কেন? আপনার সাথে আমার ফাজলামির সম্পর্ক নাকি? স্বচ্ছ সরু শ্বাস ফেলে। মেয়েটা তখনকার অন্যান্য নোংরা করার জন্য প্রতিশোধ নিচ্ছে ভেবে ভদ্রতার সঙ্গে বলল, দেখুন আপু, আপনার ওড়না আর বিছানার চাদর নষ্ট করার জন্য সরি বলছি, কিন্তু এখানে সুহাকে তা দয়া করে বলুন, আমার জানাটা প্রয়োজন। সুহা সবার দিকে ফিরে আবারও বলল, এই বাসায় যারা যারা থাকে তারা সবাই সুহা। আপনি ওদের নাম জিজ্ঞেস করুন, ওরাই বলবে। স্বচ্ছ ছোট ছোট চোখে তাকায় সবার দিকে। যে মেয়েটাকে তখন লাল শাড়ি পরা অবস্থায় দেখেছিল, অর্থাৎ নিতুকে দেখে বলল, এই
আপনি তো সেই মেয়েটা যে মিথ্যে মিথ্যে বউ সাজালেন তখন। ঋতু মিনমিন স্বরে বলল। হুম। স্বচ্ছ সঙ্গে সঙ্গেই প্রশ্ন শুনল। আপনার নাম সুহা? হ্যাঁ। স্বচ্ছর বিশ্বাস হলো না, তবুও জিজ্ঞেস করলো। সত্যি সবার নাম সুহা? মৃতর পাশে থাকা আরেকটা মেয়ে উত্তর দিল। হ্যাঁ, সবাই সুহা। আর একজন ভেতরের রুমে ঘুমাচ্ছে, তার নামও সুহা। স্বচ্ছর মনে হলো যে ভেতরের ঘরে ঘুমাচ্ছে সেই বোধহয় সত্যিকারের সুহা। ঘুমানোর নাম করে হয়তো লুকিয়ে আছে। সঙ্গে সঙ্গেই বলে উঠল। তাকে দেখতে চাই, একবার ডেকে দিবেন প্লিজ? সুহা বিরক্ত গলায় বলে উঠল। ডাকা যাবে না, সে ঘুমালে 1000 জন ডাকলেও ওঠে না। মিথ্যে বলছেন? আমার মনে হচ্ছে আপনারা সবাই মিথ্যে বলছেন। হতেই পারে যে আসল সুহা লুকিয়ে আছে ঘুমানোর নাম করে। সুহার পেট ফেটে হাসি আসে, তবুও মিথ্যে রাগ দেখিয়ে বলে ওঠে। কোনো মিথ্যা না রে ভাই, সে সত্যিই ঘুমাচ্ছে। আপনি এবার জানতো। স্বচ্ছ এগিয়ে গেল, নাক লাল করে সুহাকে বলে উঠল। চুপ করুন বেয়াদব মেয়ে, আপনার সাথে কথা বলছি। আপনি যে মিথ্যে বলছেন তা আমি জানি। হয় ওকে ডেকে এখানে আনবেন, নয়তো আমি নিজেই যাব, দেখবো সুহাসিনী কিনা। সুহা কোমরে হাত রাখে। স্বচ্ছকে কোনোভাবেই বাসায় ঢুকতে দিবে না, এমন ভাবে ওর সামনে সরাসরি দাঁড়ায়, আঙ্গুল উঁচিয়ে বলে। আপনার উদ্দেশ্যই তো ভালো ঠেকছে না ভাই। বাসায় 5 জন যুবতী মেয়ে হতে পারে আপনি খারাপ কিছু করার উদ্দেশ্যে এইসব ফাও নাটক শুরু করেছেন। চুপ মেয়ে, আমি আমার বউকে খুঁজছি। সুহা কিছু জানে না এমন ভাব করে বলল। কে বউ? স্বচ্ছ রেগে গেছে, চোখ মুখ দেখেই তা বুঝে যাচ্ছে। টান টান ছড়ে উত্তর দিল। আপনাদের 5 জনের মধ্যে একজন, কিন্তু পরিচয় দিচ্ছেন না। সুহা বলে। এখানে আপনাকে দেখে মনে হচ্ছে বিবাহিত। স্বচ্ছ জেদ ধরা বালকের ন্যায় বলে উঠল। কিন্তু আমার বউ এই বাসাতেই থাকে, এতটুকু জানি আমি। এখন আমার বউকে আমার সামনে হাজির করবেন, ব্যাস। আচ্ছা, মুশকিল তো ভাই, কোনো বউটও নেই এই বাসাতে। আপনার আব্বা আম্মা কোথায়? রাত দুপুরে বাসায় এরকম বিরক্ত করলে তো আমাদের সমস্যা। বলেন, এই বাসায় তো তাহলে আর থাকা যাবে না নিরাপদে আর। স্বচ্ছর ইচ্ছে হলো মেয়েটাকে একটা থাপ্পড় দিতে, রাগ হচ্ছে তার, ধমকে বলে উঠল। চুপ করুন বেয়াদব মেয়ে, বলেছি না আপনার সাথে কথা বলতে ইচ্ছুক না। এত বেশি বকবক করেন কেন? ভালোই ভালোই বলুন সুহাসিনী কোনটা, না হলে আমি নিজেই আপনাদের বাসা থেকে বের করে দিব। আকস্মিক অপমানে সুহার নাক মুখ লাল হয়ে গেল। তাকে এভাবে বলতে পারলো স্বচ্ছ? এভাবে? বাকি 3 জন বান্ধবী তার এহেন অপমান দেখে চাপা হাসছে, আর সুহা ফুলছে। দ্রুত মোবাইলে স্বচ্ছর নাম্বারটা খোঁজ করে সুহা, ফোন দিয়েই বলে। আসসালামু আলাইকুম আন্টি, আপনাদের ছেলে কি শুরু করেছে বলেন তো? প্রথমত ছাদে কাপড় চোপড় শুকাতে দিয়েছিলাম, গিয়ে দেখি আপনার বেয়াদব ছেলে আমার সাদা ওড়না হলুদ দাগ ফেলে দিয়েছে, ধোয়া বিছানা চাদরটাও নোংরা করে দিয়েছে। এখন শুরু করেছে অন্য নাটক। মেয়ে দেখেই বউ খোঁজা শুরু করেছে। কি সব আবোল তাবোল কারখানা বলেন তো? আমরা তো আর এই বাসায় থাকতে সেফটি ফিল করব না আঙ্কেল। আকস্মিক ছেলের নামে এহেন বিচার পেয়ে স্বচ্ছর বাবা হতবিহ্বল। ছুটতে ছুটতে লুঙ্গি পরা অবস্থায় ছুটে এলেন নিচতলায়। ছেলের হাত শক্তপোক্ত ভাবে ধরে টানতে টানতে বললেন। কি শুরু করছো? তোমার জন্য কি এখন শান্তিতে ঘুমাতেও পারবো না স্বচ্ছ? স্বচ্ছ মুখ ভার করে উত্তর দিল। টানছো কেন এভাবে? তাহলে চলো। স্বচ্ছর বাবা তবুও ছেলের হাত ধরে টানতে টানতেই নিয়ে যাচ্ছেন। স্বচ্ছ ছোট বাচ্চার মতো বাবার হাত ধরে যেতে যেতে জেদ ধরে বলল। যে মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে সে কোথায়? তাকে এনে দাও। স্বচ্ছর বাবা ছেলেকে সিঁড়ি দিয়ে উপরে টেনে উঠাতে উঠাতে বললেন। বাসায় চলো, অতটা জেদ করো না স্বচ্ছ। এটা অযথা জেদ? অবশ্যই। স্বচ্ছ ফুসফুস করে শ্বাস ফেলে, বলে। আমার ইচ্ছে হচ্ছে এখন আম্মুকে তোমার থেকে লুকিয়ে রাখি, তাহলে বোধহয় তুমি আমার অনুভূতিটা বুঝতে। স্বচ্ছর বাবা এবারে ছেলের দিকে তাকালো, গম্ভীর গলায় বলল। যখন 4 বছর আগে চলে গিয়েছিলে তখন অনুভূতি কোথায় ছিল তোমার? স্বচ্ছ বাসে পা রেখে বলে। এখনকার কথা বাদ আব্বু, এখন আমি আমার বউকে দেখতে চাই। নিজের রুমে যাও, তোমার বউ বলছে সময় হলে সে নিজেই তোমার সামনে এসে ধরা দিবে। আমরা তো আর তার কথার উপর জোর করতে পারি না, তাই না? এখন যাও, ঘুমাও। স্বচ্ছর বাবার এহেন কথা শুনে চুপসানো মুখে বলল। ঘুম আসবে? ঘুম আসার পথ রেখেছো তোমরা এক অসহায় পুরুষের উপর?
তোমরা এইভাবে নির্যাতন করছো আব্বু? স্বচ্ছর বাবা চাপা হাসলো যাতে ছেলে না দেখে। দরজা লাগিয়ে যেতে যেতে বলল, আমরা কিছু করছি না, তুমি যা করছো তাই ফলেটা। স্বচ্ছ রুমে ঢোকা মাত্রই দেখতে পেল দুজোড়া চোখ, যা কিনা তারা অপদার্থ বন্ধুদের। উদ্গ্রীব হয়ে চেয়ে আছে। সে আসা মাত্রই সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ল। দেখা হলো ভাবির সাথে। স্বচ্ছ আফসোসের সঙ্গে বলে উঠল। হলো না? আবির আর সাদাফ দুজনে আগ্রহের সঙ্গে জানতে চাইল। কেন, ভাবি নেই বাসায়? আছে, কিন্তু দেখা দিল না। ওরা আবারও শুধায়। মানে? স্বচ্ছ এবারে পুরো কাহিনী খুলে বলে। আবির তা শুনে হাহুতাশ করতে করতে বন্ধুর পিঠে হাত বুলিয়ে বলে উঠল। দোস্ত, সমস্যা নেই, ভাবির হাতের ছবি আছে না তোর কাছে? আমার হাত দেখে দেখে খুঁজে বের করবি ভাবি কোনটা। আর হ্যাঁ, ওই বুদ্ধি দেওয়ার জন্য ট্রিট হিসেবে কি দিবি তা চিন্তা করিস না। আমি বাদে বাকি 4 জন থেকে একজনের আমার দিলেই হবে। সাদাফ দুষ্টু হেসে বলল। ওই ঝগড়ুটে কিন্তু আমার খুব। স্বচ্ছ রাগে দাঁত কিরমির করে। রুম ছেড়ে ব্যালকনিতে যেতে যেতে সাদাফের পেটে একটা লাথি বসিয়ে বলে ওঠে। তোরা শালা আজীবনই একই, ঘুমা তোরা, তোদের দিয়ে কিচ্ছু হবে না। ব্যালকনিতে এসেই স্বচ্ছ সিগারেটে আগুন ধরালো। ঠোঁটে গুজে কল দিল সোহাকে। রাগ, বিরক্ত, ব্যর্থতা সব অনুভূতির মিশ্রণ কাজ করছে, যার দরুন সোহা কল তোলা মাত্রই স্বচ্ছ বলে উঠল। সুহাসিনী, ঘোল খাওয়াচ্ছ আমাকে? সোহা কিছু জানে না এমন ভাব করেই বলল। কিসের ঘোল? উত্তরটা পেয়ে স্বচ্ছ রাগ বাড়ল বই কমল না। দাঁতে দাঁত চিবিয়ে বলল। জানো না? সোহা ফোনের অপর প্রান্তে নীরবে হাসে। বুঝতে না দিয়ে বলে। না তো, কিসের ঘোল বলুন তো? স্বচ্ছ এবারে রাগের সহিতই বলল। ফাইজলামি করছো? কখনো শুনেছো একই বাসায় 5 জনের নামই একই হতে? নাম একই যদি হয়, বউ তো আর সবাই নয়। অতটা মরিয়া হলে খুঁজে বের করুন নিজের বউকে। তুমি খুব অ্যাটিটিউড দেখাও সুহাসিনী। সোহা হেসে শুধায়। এটাকে অ্যাটিটিউড বলে না অস্বচ্ছ সাহেব। তাহলে দেখা করো। দেখা করতে এতটা মরিয়া কেন? দেখা হলেই কি এমন কাজ করবেন শুনি? স্বচ্ছ রাগে দাঁত কিরমির করতে করতে বলে। প্রথমত, তোমার প্রেমিককে মারার জন্য হাত নিষ্পিস করছে, সে কাজটাই সারব প্রথমে। সোহার হাসি পাই, তবুও বলে। আমার সাথে দেখা করে আমার প্রেমিককে মারবেন কিভাবে? সেরকম হলে আমার প্রেমিকের সাথেই দেখা করুন, কাহিনী সলভ। স্বচ্ছ এবারে চুপ থাকে। অসম্ভব রাগ লাগছে তার। কেন লাগছে জানা নেই, তবে রাগে হাত পা নিষ্পিস করছে। মুখ ভর্তি সিগারেটের ধোঁয়া। বাইরে ছুঁড়ে দিয়ে অনেকটাক্ষণ চুপ থাকে সে। সোহা চুপচাপ এই নীরবতা উপভোগ করে। অবশেষে অনেকটাক্ষণ পর বলে। সিগারেটের গন্ধ আসছে, চুপচাপ বসে বসে কি এইসবই টানেন নাকি? যাই হোক, ঘুমাবো। আপনার সিগারেটের গন্ধে ঘুমাতে পারবো না, দয়া করে ফেলে দিন, খুশি হব মিস্টার অস্বচ্ছ। সকালে ঘুম থেকে উঠতে হবে আমায়, তাই শুভরাত্রি। সোহা কল রেখে দেওয়ার পরও স্বচ্ছ সিগারেট ফেলল না, বরং সিগারেটের সংখ্যা এখন তৃতীয়তে এসে পৌঁছেছে। স্বচ্ছ নীরবে যখন নিকটিতে ধোয়ায় মগ্ন, ঠিক তখনই মেয়েলি কণ্ঠে গান এলো ভেসে। স্বচ্ছ শুনে এক ধ্যানে হাতের সিগারেটটা অসম্পূর্ণ রেখেই পিষে ফেলে পায়ের তলায়। বিড়বিড়িয়ে বলে। এই নাকি তার ঘুমানোর নমুনা? বেয়াদব মেয়ে, ইচ্ছে করেই ঘোরাচ্ছে আমায়। কি ভেবেছে স্বচ্ছ সামান্য একটা মেয়েকে খুঁজে বের করতে পারবে না? খালি খুঁজে পাই, স্বচ্ছকে জানানোর মজা হারে হারে বোঝাবো। স্বচ্ছ, আবির আর সাদাফ তিনজনে ভোর ভোর এসে বাসার সামনের মোড়টায় বসে আছে। দৃষ্টি স্বচ্ছ রুমের ঠিক নিচের ব্যালকনিটায়। অথচ যে কারণে তারা তিনজন মিলে ব্যালকনির দিকে তাকিয়ে আছে তাহার দেখা কিছুতেই মিলছে না। তারপর অনেকটা সময় পরই গিয়ে ব্যালকনিটাই দেখা মিলল এক যুবতী মেয়ের। ফোলা ফোলা চোখে আর মরা ভেঙেই বসে পড়ল একটা টুলে। স্বচ্ছ মনোযোগ দিয়ে দেখে মেয়েটাকে। কাল সে 4 জনের মধ্যে এই মেয়েটাকে দেখেনি। কোনোভাবে কি এই মেয়েটাই সুহাসিনী? ঘুমের অজুহাত দিয়ে লুকিয়েছিল মেয়েটা? স্বচ্ছ যখন মনকে প্রশ্ন শুধাতে ব্যস্ত, তখনই পাশ থেকে আবির বলে উঠল উচ্ছ্বাস নিয়ে। দোস্ত, দেখ দেখ, এই মেয়েটাই আমাদের ভাবি। কিউট দেখতে না বল? আমার মনে হচ্ছে এটাই আমাদের ভাবি। স্বচ্ছ চোখ শুরু করে তাকায়। হতাশ শ্বাস ফেলে দাঁতে দাঁত চিবিয়ে বলে। বুঝবো কিভাবে এটাই তোর ভাবি নাকি অন্য কেউ? উপায় রেখেছে ওই মেয়ে? সাদাফ উপদেশের ন্যায় ভঙ্গিমা করে বলে উঠল। মেয়েটাকে ইশারা দে,
কেমন রিয়েক্ট করে দেখি। আবির সঙ্গে সঙ্গেই বলল, এটা করাই যায়, কিন্তু করে লাভটা কি? রিয়াক্ট দেখে বুঝবো কিভাবে এটা সচ্চর বউই কিনা? সাদাফ সঙ্গে সঙ্গেই বলল, উফ, কথা বলার সুযোগ তো পেতেই পারিস। রেগে হয়তো নিচে এসে কথা বলতে পারে। সঙ্গে সঙ্গেই সাদাফ আর আবির দুজনেরই কি হলো জানা নেই, তবে শিস বাজিয়ে উঠল। স্বচ্ছ রাগ হলো। সে এতক্ষণে সুহাকে কল দিচ্ছিল, দেখছিল মেয়েটা ব্যালকনিতে থাকা অবস্থায় কল রিসিভ করে কিনা। কিন্তু এই বন্ধুদের পাল্লায় পড়ে এই প্ল্যানটাও বরবাদ। মনে মনে ভাবলো, যদি নিজের বউ হয় এই মেয়েটা, তাহলে নিজের বউকে বন্ধুরা এভাবে শিস বাজিয়ে বিরক্ত করছে, চোখের সামনে তার সহ্য হবে? স্বচ্ছ কিরমিরিয়ে বন্ধুদের পিঠে কিল বসাতেই উপরে ব্যালকনিতে বসে থাকা মেয়েটা তখন রেগে ভ্রু সোজা করে তাকায়। একটা পরিচিত মুখ আর দুটো অপরিচিত মুখ দেখে রেগে তড়িৎ বেগে উঠে পড়ে। পরপরই হনহন করে রুমে ঢুকে পড়ে। স্বচ্ছ তা দেখে বিড়বিড়িয়ে বন্ধুদের বলে ওঠে, তোদের কি এসব করতে এনেছি শালা? আবির বোকার মতো মুখ করে বলল, তোর ভালোর জন্যই তো করলাম, এখন আমাদের দোষ? স্বচ্ছ সাথে সাথে আবিরের ভোলাবালা গালে চর বসালো। বেচারা আবির মুখে হাত দিয়ে সেভাবেই বসে থাকলো। কিছুই করবে না সে তার বন্ধুর জন্য, কিছুই না। ব্যালকনিতে যে বসেছিল সে রাহা, সুহার ছোট বোন হয় মেয়েটা। এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। রাহা চোখ গোল গোল করে নিজের বোনের বরের এহেন দৃশ্য দেখেই রুমে এসে সুহাকে ডাকতে লাগলো। সুহা তখনও ঘুম। বোনের ডাক শুনে চোখ মিলে তাকাতেই রাহা চেঁচিয়ে বলে উঠল, আপু, তোর অসভ্য বেটায় তো বখাটেপনা শুরু করে দিয়েছে। সাত সকালে মেয়েদের দিকে তাকিয়ে শীষ বাজাচ্ছে বন্ধু বান্ধব নিয়ে। ছি ছি। সুহা যেন বুঝে ওঠেনি, চোখ ডলতে নিয়ে বলল, কি করেছে? বোধহয় তুই ভেবে আমায় দেখে শীষ বাজালো, বুঝলাম না। সুহা বিরক্ত হয়। স্বচ্ছর উপর রাগও জন্মে। কি শুরু করেছে এই বেয়াদব লোক? এখন কি যাকে তাকে বউ মানিয়ে ফেলবে? সুহা বিরক্ত নিয়ে উঠে বসলো। বালিশের পাশে পড়ে থাকা নিজের পুরাতন ফোনটা সাইলেন্ট হয়ে আছে, কিন্তু আলো জ্বলছে। সুহা সাধারণত ফোনটা ব্যবহার করে না, শুধু স্বচ্ছর সাথে কথা বলার জন্যই ফোনটা রেখেছে সে। তাই সে আলো জ্বলতেই ফোনটার দিকে তাকাতেই দেখলো স্বচ্ছ কল দিচ্ছে। সুহার আগে গিচগিচ করতে করতেই কল তুলল। মুখে ওড়না ভাঁজ করে চেপে রাগে কিরমির করতে করতে বলল, এইসব কি অসহ্য সাহেব? এমনি এমনি কি অসহ্য বলি আপনাকে? সাত সকালে মেয়েদের দিকে তাকিয়ে শীষ বাজাচ্ছেন কেন? এটা আপনার স্বচ্ছ নামের পরিচয়? স্বচ্ছর মুখ চাহনি নিভে এলো। দোষ করলো বন্ধুরা আর দোষী হলো সে। আবার অন্যদিকে মনের মাঝে ভাবনা আসে যে এতক্ষণ মেয়েটা ব্যালকনিতে ছিল, দেখিয়ে হয়তো কল রিসিভ করেনি, এখন রুমে গিয়ে হয়তো কল রিসিভ করেছে। তার মানে ব্যালকনিতে যে মেয়েটা ছিল সেই স্বচ্ছের বউ। স্বচ্ছ মুহূর্তেই প্রশ্ন ছুড়ল, তার মানে তুমি সে বেলকনিতে যে বসেছিলে সেই তুমি সুহাসিনী? সুহার ইচ্ছে হয় ব্যাককল লোকটার মাথায় পাথর ছুঁড়ে মারতে। দীর্ঘশ্বাস ফেলে টান টান স্বরে জানায়, সে হলে কি করবেন? রাস্তায় দাঁড়িয়ে বন্ধুদের নিয়ে উত্তক্ত করবেন, শীষ বাজাবেন? স্বচ্ছ মোটেই শীষ বাজায়নি, তবুও তাকিয়ে জবাবদিহি করতে হবে কেন? স্বচ্ছ গম্ভীর কণ্ঠে জানালো, শুধু শুধু দোষারোপ করবে না সুহাসিনী। শীষ কেবল আবির আর সাদাবি বাজিয়েছে, আমি না। প্রমাণ কি? দুজন যেহেতু বাজিয়েছেন, আপনিও বাজিয়েছেন নিশ্চয়ই। স্বচ্ছ রাগ হলো। সে বলেছে করেনি, তবুও বিশ্বাস করছে না এই মেয়ে। মিথ্যে মিথ্যে দোষ চাপিয়ে দিচ্ছে তার ঘাড়ে। রাগ নিয়ে বলল, আমি বলছি যেহেতু এটা বিশ্বাস হয় না। স্বচ্ছ রাগকে আরেকটু বাড়াতে সুহা জবাব দিল, আপনাকে বিশ্বাস হয় না এখন আর? কেন? তা জানেন আপনি? স্বচ্ছ তবুও জেদ নিয়ে বলে উঠল, বলো তুমি। সুহা মৃদু হাসি এবারে দীর্ঘশ্বাস টেনে উত্তর দেয়, বিশ্বাস ভেঙেছেন স্বচ্ছ। দারুণ ভাবেই শিক্ষা দিয়ে গিয়েছেন যে কাউকে যাতে বিশ্বাস করতে দুবার ভাবি, তারপরও না ভেবে বিশ্বাস করব, তাও আপনাকে? ভাবলেন কি করে? স্বচ্ছ দৃঢ়স্বরে জানায়, কারণ তুমি সুহাসিনী আর আমি স্বচ্ছ। খুব ভুল না হলে তুমি এখনো আমার প্রতি দুর্বল সুহাসিনী। সুহা জানতে চায়, এটা কাজে লাগাতে চাইছেন? স্বচ্ছ আফসোস নিয়ে বলল, সুযোগ পাচ্ছি কই? এবার সুযোগ পাবেন না স্বচ্ছ। আমি সুযোগ খুঁজে নিব। সুহা বলে, খুঁজে নিন, নিষেধ করছি না, তবে রাস্তাঘাটে বন্ধু বান্ধব নিয়ে দাঁড়িয়ে বাসায় চলে এসে বিরক্ত করে আমার সাথে সাথে অন্য মেয়েদেরও বিরক্ত করবেন না। স্বচ্ছ ফোঁস ফোঁস স্বরে বলে,
আর তুমি যে দড়ি দিয়ে ঘোরাচ্ছ আমায়। ঘুরতে তো বলিনি অস্বচ্ছ সাহেব, চাইলে না ঘুরে এই খেলার সমাপ্তিটাও টেনে নিতে পারেন, আপনার ইচ্ছে। স্বচ্ছ এত সহজে হেরে যাবে? সুহা তা ছিল নিয়ে হাসে, উত্তরে বলে, 4 বছর আগে যখন ফেলে রেখে গিয়েছিলেন, ওটা তো আপনার হার ছিল না, বরং বিজয় ছিল। এবারও নিশ্চয়ই হার হবে না এটা। স্বচ্ছ বাঁকা হেসে জানায়, খেলার অপর প্রতিদ্বন্দ্বীকে না দেখেই খেলার সমাপ্তি টানতে পারবো না সুহাসিনী। আগে দেখা হোক, পরিচয় হোক, তারপর তো আসল খেলাটা শুরু হবে। সুহা বলে, আপনি যে চালটা দেওয়ার অপেক্ষায় আছেন সে চালটা এবার ফলবে না অস্বচ্ছ সাহেব। একবার ভালোবেসে ঠকেছি, দ্বিতীয়বার একই মানুষের প্রেমে পড়ে জেনে শুনেই ঠকতে যাব আমি? স্বচ্ছ হাসে, আত্মবিশ্বাসের সহিত বলে উঠল, মানুষের মন আর মস্তিষ্ক সবসময় এক পথে চলে না সুহাসিনী। আমার মন বলছে তোমার মস্তিষ্ক বারবার তোমায় সতর্কবাণী দেওয়া সত্ত্বেও তোমার মন শেষমেশ আমাতেই ঝুঁকবে, আমাকেই চাইবে। আমি ভুল না হলে তোমার ওসব প্রেমিক সবই তোমার গুটি কেবল। তুমি আসলে আমাতেই আকৃষ্ট। সুহা মেনে নেয় না, বিপরীতে স্বচ্ছকে জবাব দেয়, একটু বেশি কনফিডেন্স আপনার। দেখা গেল শেষ মুহূর্তে আপনার সব কনফিডেন্স ভেঙে চুরমার হয়ে গেল। একটা উপদেশ দিই, এত বেশি ওভার কনফিডেন্স রাখবেন না, পরে কষ্ট হবে। কথাগুলো বলেই কল রাখলো সুহা। স্বচ্ছ ঠোঁট চেপে তাকাই সে একই ব্যালকনিতেই, বিড়বিড় স্বরে বলে, আমার কষ্ট দিয়ে তুমি সুখে থাকবে সুহাসিনী? আমি হতে দিব? যেভাবে হোক তোমাকে আমি আমার জন্য মরিয়া বানাবই ডিয়ার, জাস্ট ওয়েট। স্বচ্ছ, সাদা, ফাবির আর নিধি চারজনই সকালের ব্রেকফাস্ট সেরে বিল্ডিং এর গেটের সামনে চেয়ার পেতে বসে আছে। উদ্দেশ্য ওই 5 জন মেয়ের যারা এই বাইরে যাবে সবাইকে আটকিয়ে হাত চেক করবে। মোবাইলে সুহার পাঠানো সেসব হাতের ছবির সাথে মিলিয়ে দেখবে কোনটা স্বচ্ছের বউয়ের হাত। হলো তাই। প্রথমেই নামলো নিতু। গেট পেরোনোর আগেই চারজন মিলে তাকে নাস্তানাবুদ বানিয়ে হাত চেক করেছে, তারপর ছেড়ে দিয়েছে। মিতুর ঠিক মিনিট 2 পরই বাসা থেকে বেরিয়েছে সুহা। নিতু যখন ছাড়া পেল ঠিক তখনই কল করে সুহাকে বলল, কি আশ্চর্য দোস্ত, তোর অসহ্য ব্যাটায় কি শুরু করেছে? এখন শুরু করেছে হাত চেক করা। সুহা কলে শুনছিল কথা। ফোনটা কানে নিয়ে গেট পেরিয়ে যেতেই সামনে এলো আবির। অত্যন্ত বিনীত স্বরে বলে উঠল, আপু, দয়া করে আপনার হাতটা একটু দেখতে পারি আমরা? প্লিজ আপু, আমাদের হেল্প করুন, আপনার হাতটা দেখিয়ে। সুহা ফেল করে তাকালো। আবিরের বাম হাতে দেখতে পেল মোবাইল, যাতে দেখা যাচ্ছে সুহার পাঠানো সে হাতের ছবিগুলোই। সুহা দীর্ঘশ্বাস ফেলে, বুঝলো এরা হাতের ছবি মেলানোর মিশনে নেমেছে, কিন্তু বুঝে উঠল না সে হাত দেখাবে কিনা। এখন যদি হাত দেখাতে ভনিতা করে তাহলে নিশ্চয়ই সন্দেহ করবে 4 জনই। আশ্চর্য, কি শুরু হয়েছে? কি শুরু করেছে এই পাগল লোক? এ কোন একটা মেয়েলি হাত। স্বচ্ছ আর চোখে তাকিয়ে দেখলো জামার আড়ালে থাকা সুহার হাতটা। সোহা এখন আবির সামনে হাত মেলে দেয়নি, তবে যেভাবে আছে সেভাবেই স্বচ্ছ দেখলো। ছবির হাতের সাথে মিলাতে পারলো না যেন। অবশ্যভাবে আর চোখে দেখে বুঝে যায়। স্বচ্ছ ছোট শ্বাস ফেলতে আবির আবারও সুহার হাত দেখার উদ্দেশ্য নিয়ে বলে উঠল, আপু, আমরা আসলে একজনকে খুঁজছি, দয়া করে আমাদের সাহায্য করুন, আপনার হাতটা দেখান প্লিজ। সুহা তখনও কানে ফোন চেপে দাঁড়িয়ে। আবিরের কথা শুনে মহা বিরক্ত হয়েছে এমন ভাব করে অবশেষে বলল, জ্যোতিষী নাকি আপনি? হাত দেখে মানুষ খুঁজে বের করতে পারেন? আবির, সাদাফ, স্বচ্ছ আর নিধি 4 জনে বুঝে নিল এই মেয়ে তেরামি দেখাবি। স্বচ্ছ বিরক্ত হয়। ওই মেয়েকে বেশিবার হাত দেখাতে বললে নির্ঘাত ভাব বেড়ে যাবে, খুব মুখ চালাবে। তাই বুদ্ধি করে সুহার নাম্বারেই কল করলো সেই মুহূর্তে। অন্তত ফোন বেজে উঠলে তো বুঝতে পারবে এটা সুহা কিনা। তাই সেই মোতাবেক চেক করলো ফোন বেজে উঠে কিনা। অথচ 2-3 বার কল দেওয়ার পরও ফোন বাজলো না। স্বচ্ছ যেন মনে মনে নিশ্চিত হলো এই বেয়াদব মেয়েটা সুহাসিনী না। দুনিয়ার এত মেয়ে থাকতে তার বউ নিশ্চয়ই এমন একটা বেয়াদব মেয়ে হবে না। মনে মনে মেয়েটাকে 2-4টা কথা শোনানোর উদ্দেশ্য নিয়ে এগিয়ে গেল সে। বিরক্ত স্বরে বলল, না, ও আসলে হাত দেখে বলতে পারে কার মাথায় কয়টা তার ছিঁড়া আছে। যাই হোক, আপনার মাথার সব তার যে ছিঁড়াই তা আমাদের জানা কথা আপু। এখন যান, আপনার হাত দেখার দরকার নাই আমাদের। অপমানে সুহার ফর্সা মুখ লাল হয়ে এলো। মুখ বিকৃত করে তেজ নিয়ে জবাব দিল, আশ্চর্য,
আমি কি গলা ফাটিয়ে চিল্লিয়ে বলতেছিলাম যে আসুন আমার হাত দেখে যান, আমার হাত না দেখলে আমি গড়াগড়ি দিয়ে কান্না করব বলেছি? সোহা ফোরন কেটে উত্তর দিল। আপনার যা গলা, এতে চিল্লানোর প্রয়োজন নেই। এলাকার মানুষ এমনিতেই শুনবে। স্বচ্ছ ফোরন কেটে উত্তর দিল। আর আপনাদের যে চরিত্র, তাতে আমি অতটুকু অন্তত বুঝেছি মেয়েদের বিরক্ত করা ছাড়া আর কোনো কাজকর্ম নেই আপনাদের। সব কয়টাই ইফটিজার। এই হ্যালো, ইফটিজার বলছেন কাকে? কিছু করেছি আপনার সাথে? সোহা হাত চালানোর ভঙ্গিতে বলে উঠল। হ্যাঁ, আমার সাথে কিছু করার সুযোগ দিব নাকি? মেরে কোমর ভেঙে দিব একেবারে। স্বচ্ছর হাসি হাসে। এইটুকু দেখতে মেয়ে কিনা তার মতো ছেলের কোমর ভেঙে দিবে? যা মুখের কথা এই মেয়ের, তাই তো হেসে হেসে উপহাস করে বলে। ওই দিনের মতো ওইটুকু ঘুষি দিয়ে কোমর ভাঙবেন? মুহূর্তেই পেছন থেকে ভেসে এলো অট্টহাসির আওয়াজ। সোহা ফিরে দেখলো ছেলেটা সোহার স্টুডেন্ট ওরফে স্বচ্ছর কাজিন তিহান। তিহানদের বিল্ডিং আর স্বচ্ছদের বিল্ডিং পাশাপাশি, সে হিসেবে প্রায়শই যাতায়াত হয়। আর সে যাতায়াতের বিষয় ধরেই তিহান কথাগুলো শুনে ফেলেছে এবং অট্টহাসিতে ফেটে পড়েছে। সোহা হাসির আওয়াজ শুনেই ক্ষিপ্ত দৃষ্টিতে তাকায়। স্বচ্ছকে এই মুহূর্তে সহ্য হচ্ছে না তার। সত্যি মেরে কোমর ভেঙে ফেললেও সে নিজেকে দোষারোপ করবে না এই মুহূর্তে। তবে তা করলো না সে। উল্টো তিহানের দিকে তাকিয়ে সুন্দরভাবে ডাকলো, একটু এই দিকে আয় তো তিহান। তিহান বেচারা গদগদ হয়েই সোহার সামনে এসে দাঁড়ালো। কিছু বলবে এমন ভঙ্গিতে উৎসুক হয়ে তাকালো সোহার দিকে। উল্টো দিকে সোহা তিহানের দিকে মৃদু হেসে চাইল। তারপর স্বচ্ছর উপর জন্মানো রাগটা এক নিমিষেই ছেড়ে ফেললো তিহানের সফেদ গালের উপর। এক মুহূর্তেই চরের আওয়াজ ভাসলো সবার কানে। তিহান বেচারা এখনো বুঝে উঠতে পারেনি তার সাথে কি হয়েছে। হতবিহবল দৃষ্টিতে গালে হাত রেখে সুহার দিকে তাকাতেই সুহা বলল, এবার বল তো তিহান, ওইটুকুই নাকি বল আছে আমার হাতে? তিহানের গাল জ্বলছে। এই সুহা আপু তাকে চর মেরে মেরেই পড়া শেখায় বরাবর, তাই বলে সবার সামনে চর বসাবে তার গালে? মুখ কালো করে গালে ওভাবে হাত রেখে তিহান জবাব দেয়, বল আছে আপু। সুহা হেসে বলে, গুড। যদিও আমি ভদ্র মেয়ে, হাত উঠাতাম না সবার সামনে, কিন্তু এনাদের প্রমাণ দেখাতেই উঠালাম। ডোন্ট মাইন্ড। পর মুহূর্তেই আমার স্বচ্ছদের উদ্দেশ্য করে বলে গেল, আর শুনুন, নেক্সট টাইম মেয়েদের বিরক্ত করবেন না এভাবে, ফল ভালো হবে না, বুঝলেন? কথাগুলো বলে হনহন করে স্বচ্ছদের সামনে দিয়েই চলে গেল সুহা। আবির, সাদাফ, নিধি তখনও বোকার মতো তাকিয়ে আছে আর তিহান গালে হাত বুলাচ্ছে। সাদাফ তিহানের কাঁধে হাত রেখেই স্বচ্ছকে বলে উঠল, কি সাংঘাতিক মেয়ে স্বচ্ছ, কোনোভাবে যদি এই মেয়েকে তোর বউ হয়, ও মাই গড, দিনরাত মেরে মেরে সব হাড্ডি নরম করে ফেলবে তোর। তিহান মিনমিন করে তাকিয়ে থাকে, মনে মনে বলে, বউ হওয়ার কি আছে, অলরেডি এই সাংঘাতিক মেয়ে স্বচ্ছ ভাইয়ের বউ হয়ে আছে, শুধু স্বচ্ছ ভাই আর জানে না। স্বচ্ছ যদিও তিহানের মনের কথা পড়তে পারল না, তবে এগিয়ে এসে তিহানের দিকে চেয়ে বলে উঠল, ছাগল কোথাকার, তুই না পুরুষ মানুষ? মেয়েদের হাতে একটা চর খেয়েই এমন ভেড়ার মতো করছিস যেন তার গালের হাড্ডি বাঁকা হয়ে গেছে। তিহান বোকা বোকা স্বরে উত্তর দিল, ভাইয়া গালের মাংস ঝলছে এখনো, আমার দোষ করলে তুমি আর শাস্তি পেলাম আমি। আপু আমার সাথে অন্যায় করলো, এটা সব সময় আমার এমন মারে আপু। নিধি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কেমন আপু তোমার? আপু আমার টিচার, পড়াই, আমার পড়া না পারলে এভাবে চর বসাই গালে। তিহানের উত্তর পেয়েই সবাই হেসে ওঠে। নিধি হাসতে হাসতে বলে, এই মেয়ে যদি তোর বউ হয় তাহলে মেরে মেরেই সোজা বানিয়ে ফেলবে ভাই, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ট্রিট করবে। কথাটা বলতে বলতেই নিধি হাসলো। স্বচ্ছ গম্ভীর গলায় বলল, আমার বউ এত বেয়াদব হবে কি করে মনে হলো তোর? আমার বউ অতি ভদ্র, আমি যতটুকু জানি। নিহাত এখন সে অভিমানে অনুরাগে ফুলে আছে বলে একটু ঘোরাচ্ছে, নয়তো বিয়ের আগে 1 মাস কথা বলে আমি এইটুকু তো বুঝেছিলাম যে সে খুব ভালো মেয়ে। আবির গলা নামিয়ে বলল, শিওর তুই? আমার কেন জানি মনে হচ্ছে এই মেয়েই তোর বউ। স্বচ্ছ জবাব দিল, এই মেয়ে আমার বউ হলে আমি যখন কল দিলাম রিং হলো, ওর হাতে ফোন ছিল তবুও আওয়াজ হলো না, রিং বাজলো না, তাহলে? সাদাফ সঙ্গে সঙ্গে নিশ্চিত হলো এমন ভঙ্গিতে বলে উঠল, যাক, তাহলে চিন্তামুক্ত যে এই মেয়ের আমাদের ভাবি না। সময়টা সন্ধ্যার অনেকটা পরের।
আকাশে আধার ছেয়ে এসেছে তখন। প্রকৃতিতে শীতল হাওয়া। সুহা ব্যালকনিতে বসে সে হাওয়া উপভোগ করছিল। গিটারে টুংটাং সুর উঠাচ্ছে, কিন্তু ব্যালকনিতে আলো জ্বলছে না। স্বচ্ছ সুদূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছিল সেই ব্যালকনিটায়। যখনই এক মেয়েলি ছায়া বুঝে উঠতে পারলো, তখনই বুকের ভেতর কেমন করলো যেন। মনে হলো এটাই সুহা, এটাই সেই সুহাসিনী, বোধহয় হাতে গিটারও। স্বচ্ছ দূর থেকেই ছায়া দেখলো, কিন্তু সুর ভেসে আসছে না। চায়ের টং দোকানটা থেকে চায়ের কাপ যখন ঠোঁটে ছোঁয়ালো, ঠিক তখনই তার ফোনে কল এলো। স্বচ্ছ ব্যালকনিটাই দৃষ্টি নিবদ্ধ রেখেই কল তুলল। ও পাশ থেকে কেউ বলল, এখন কি দিনরাত এই ব্যালকনিতে নজর রেখেই কাটাবেন অস্বচ্ছ সাহেব? কিসব পাগলামো এসব? স্বচ্ছ চায়ের কাপে চুমুক দেয়। বুঝে নেয় যে ব্যালকনির মেয়েটাই সুহাসিনী। তাকে রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে দেখিয়ে হয়তো কল দিয়েছে। স্বচ্ছ কিছু সময় পর উত্তর দিল, সারাদিন অনেকগুলো কল করা হয়েছিল তোমায়, রেসপন্স করনি কেন? রেসপন্স করার প্রয়োজন বোধ করিনি। আপনাকে বলেছিলাম যে এইসব পাগলামি না করতে, তবুও দাঁড় করিয়ে করিয়ে হাত চেক করছিলেন। স্বচ্ছ ছোট শ্বাস ফেলে উত্তর দেয়, পেয়েছি 2জন মেয়েকে, তার মধ্যে কেবল একজনের হাত চেক করেছি সুহাসিনী, আরেকজন তো চরম বেয়াদব। তুমি এই মেয়ের সাথে একই বাসায় থাকো কি করে? কি ঝগড়ুটে? সুহার হাসি আসলো, তবুও বলল, কেন, কি করেছে সে? এই নিয়ে 2-3বার ঝগড়া করেছে মেয়েটা। সুহা বলে, ঝগড়া করার মতো কাজ করেছিলেন? আমি কি ঝগড়া করার জন্য মরিয়া হয়ে আছি নাকি? সুহা চাপা হাসে, শ্বাস টেনে বলে, এসব বাদ দিন এবারে। স্বচ্ছ রুচি প্রশ্ন ছুড়ে, কোন সব? বউ খোঁজাখুঁজি। দেখা দিয়ে দাও তাহলে। দেখা পাওয়ার এতটা আগ্রহ কেন? স্বচ্ছ গম্ভীর গলায় বলে, তুমি একটা খেলা খেলছো আর আমি সে খেলার গুটি হয়ে যাচ্ছি দিন দিন। তোমার ইচ্ছে মতো ঘোরাচ্ছ আমায়, আমি কিছুই করতে পারছি না। সুহা চুপ থাকে। এতটা আগ্রহ, অথচ সে আগ্রহটাও শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। একটু ভালোবেসে আগ্রহ দেখালে কি হতো? সুহা ভাবে। তারপর অনেকটা সময় পর জড়ানো সুরে বলে, কখনো সংসার বাঁধার স্বপ্ন দেখেছেন স্বচ্ছ? সংসার ভাঙার কষ্ট অনুভব করেছেন? নিজেকে অবহেলায় অপমানে এক নির্জীব বস্তুর মতো ভেবেছেন কখনো? ভাবেনি। আমি ভেবেছি। আমি এখন স্বপ্ন দেখতে পারি না, বিশ্বাস করতে পারি না, ভালোবাসতে পারি না। আমার সব অনুভূতি পরাজিত আজ। কথাগুলো বলেই সুহা কল রাখলো। পরপরই ব্যালকনি থেকে উঠে চলে যায় রুমে। স্বচ্ছ চুপচাপ বসে থেকে তা দেখে। আর মনে ভাবে যে মেয়েটা কি কাঁদছিল, কেন কাঁদছিল? স্বচ্ছর কেন একটা চাপা কষ্ট অনুভব হচ্ছে মেয়েটার জন্য? কিসের কারণে? সে তো মেয়েটার প্রতি দুর্বল নয়, তবুও কেন? নাকি এসবের জন্য কেবলই সে দায়ী বলে? মেয়েটাকে একটা সময় প্রচুর কষ্ট দিয়ে ফেলেছিল বলে? দিন 4 পার হলো। সোহা এই 4 দিনে কলে বা মেসেজে স্বচ্ছর সাথে কোনো যোগাযোগ করেনি। এমনকি ব্যালকনি থেকে কোনো গানের সুরও ভেসে আসেনি স্বচ্ছর কানে। স্বচ্ছ বুঝে ওঠে না মেয়েটা কি হাওয়া হয়ে গেল। আশ্চর্য, রোজ রোজ রাতে সে ব্যালকনিতে এসে বসে থাকে, সিগারেটের ধোঁয়া ওড়ায়, অপেক্ষায় থাকে নিচ থেকে বোধহয় গিটারের টুংটাং সুর আসবে, কিংবা মেয়েলি গলার অস্তিত্ব। অথচ স্বচ্ছকে হতাশ করে দিয়ে কিছুই আসে না। এমনকি একটা সিঙ্গেল মেসেজ অব্দি আসে না সুহার থেকে। স্বচ্ছ কতগুলো কল করেছে, কতগুলো মেসেজ দিল, একটা মেসেজও সিন হলো না, একটা কলেরও রেসপন্স এলো না। মেয়েটা তাকে ইগনোর করছে নাকি স্বচ্ছ বুঝে ওঠে না। তবে হতাশ করতে করতে বোনের কাছে যাই অবশেষে। উসখুস করতে করতে সিয়াকে বলে ওঠে, শিয়া, তোর ভাবির কি কিছু কিছু হয়েছে? 2 মাস টানা কলে মেসেজ জ্বালিয়ে এখন হাওয়া হয়ে গেছে যে। বেঁচে আছে তো মেয়েটা? স্বচ্ছর কথা শুনে মনে হলো সে অতি সিরিয়াস, কিন্তু সিয়া ভাইকে অতি বাউন্ডুলের ছেলে হিসেবে জানে বলেই কথাগুলি সিরিয়াসলি নিল না। ফোন কেটে বলল, মরে গেলে তুমি খুশি হবে? স্বচ্ছ নাকশ সরে মুহূর্তেই বলল, ছি, মানুষ আমায় মরা বউয়ের জামাই বলবে না? সিয়া খুব ব্যস্ত এমন ভঙ্গিতেই ফের বলল, বলবেই বাকি। স্বচ্ছ বোনের সামনে গিয়ে দাঁড়ায়। পকেট থেকে 2টো কিটক্যাট চকলেট বের করে বোনের হাতে দিয়ে অনুরোধ সরে শুধাই, বোন না, বলে দে না বউ কই আমার। জানো তো তুমি নিজের বাসাতেই থাকে ভাবি। স্বচ্ছ হতাশ শ্বাস ফেলে জানাই, সেটা তো জানি, কিন্তু বউ কোনটা আমার? এটা বললে ভাবি কথা বলবে না আমার সাথে। স্বচ্ছ কপালে ভাঁজ ফেলে
মুহূর্তেই জিজ্ঞেস করে। তুইও এই প্ল্যানের অংশ? হ্যাঁ। স্বচ্ছ বোনের উপর রাগ করেছে এমন ভাব করে বলল। ঠিক আছে, বলতে হবে না। বিয়ের কোনো ছবি তোলা হয়নি আমাদের, তাই দেখা। এবার সিয়া উত্তর দিল না, কিন্তু পেছন থেকে তিহান এসে উত্তর দিল। তোলা হয়েছে, তবে তোমায় দেখানোর নিয়ম সেই স্বচ্ছ ভাই। স্বচ্ছ ভ্রু উঁচু করে তাকায় তিহানের দিকে, বলে। তুইও একই দলে নাকি? অবশ্য। স্বচ্ছ অবাক, বিস্মিত এমন ভাব ধরে বলে। তোরা কার ভাই বোন, আমার নাকি সুহাসিনীর? সিয়া তিহান দুজনই বলে উঠল। অবশ্য তোমার। তাহলে ওই মেয়ের পক্ষে কেন তোরা? কারণ সে আমাদের ভাবি। স্বচ্ছ চোখ কেমন করে তাকায়, যেন এই বিশ্বাসঘাতকতা সে মেনে নেবে না, তাই বুঝালো সেই দৃষ্টিতে। বিরক্ত হয়ে পা ফেলে নিজের রুমে আসতেই ফোনে কল এলো, সাদাফের কল। স্বচ্ছ কল তুলতেই ওপাশ থেকে সাদাফ বলল। দোস্ত, হুবহু একই দেখতে হাত। তোর বউয়ের পেতে গেলি দোস্ত। স্বচ্ছ এক মুহূর্তে বিশ্বাস করে উঠতে না পেরে বলল। মানে? ওই বাসায় একটা মেয়ে। আমি আর নিধি বাইরে গিয়েছিলাম না, ফেরার পথে মেয়েটাকে পেলাম। হাত একদম একই রকম দেখতে। তুই নিচে আয় দোস্ত। স্বচ্ছ বিশ্বাস করে উঠতে পারে না, সত্যি সুহাসিনীকে পাওয়া গেছে এত সহজেই। স্বচ্ছ বিছানায় শুয়ে থাকা আবিরকে বলেই দ্রুত হাঁটে। দোস্ত, বউ পেয়ে গেছি। ভাবি দেখতে হলে তাড়াতাড়ি পিছু আয়। আবির অলস চোখে তাকিয়ে চোখে চশমা চাপায়, তারপর আস্তে আস্তে পা বাড়ায়। অপরদিকে স্বচ্ছর পা তখন দ্বিগুণ চলছে। দ্রুত সিঁড়ি বেয়ে নেমে আসতেই চোখে পড়ল একটা মেয়েকে। এই মেয়েটাকে সে সেদিন ওই বাসার 4 জন মেয়ের মাঝে দেখেছিল। স্বচ্ছ সঙ্গে সঙ্গেই তাকায় মেয়েটার হাতের দিকে। হুবহু একই হাত দেখে মুহূর্তেই বলে। তুমি সুহাসিনী? মেয়েটা সোজাসুজি উত্তর দিল। না। সাদাফ সঙ্গে সঙ্গেই বলল। তাহলে কি আপনি? যেই হই, আমার আটকে রেখেছেন কেন ভাইয়া? আমি কি আসামি? সাদাফ জোর গলায় বলল। আপনি আমাদের বন্ধুর বউ? স্বচ্ছর পছন্দ হলো না সাদাফের কথাটা। মেয়েটাই যে সুহাসিনী তা তো এখনো প্রমাণিত নয়, তার আগেই বন্ধুর বউ বলার দরকার ছিল। স্বচ্ছ বিরক্ত হয়ে তাকাতেই মেয়েটা উত্তরে বলল। আমি তো জীবনে বিয়েটাই করলাম না ভাই, এভাবে বিয়ের টাক দিবেন না প্লিজ। তবে আপনার বন্ধু দেখতে কিউট আছে, ক্রাশ খেলাম। স্বচ্ছকে দেখে ক্রাশ খাওয়া অসম্ভব ব্যাপার নয়, তবে তা নিজ মুখে এভাবে বেহায়ার মতো বলে ফেলবে তা নিশ্চয়ই স্বচ্ছের বউ নয়। স্বচ্ছ সাদাফের কান টেনে ধরল, এক পাশে নিয়ে এসে বিড়বিড় স্বরে বলল। এই বেহায়া মেয়ে আমার বউ হবে? মনে হলো কি করে তোর? সাদাফ কপাল কুঁচকে বলে। একটা শান্তশিষ্ট সেও তোর বউ হবে না, আর একটা বেয়াদব সেও তোর বউ হবে না, আর একটা বেহায়া সেও তোর বউ হবে না। আসলে তোর বউটা কে ভাই? নিধি দুই বন্ধুকে ফিসফিস করতে দেখেই মেয়েটাকে জিজ্ঞেস করলো। এটা তোমার হাত আপু? মেয়েটা সুহার শেখানো বলিয়ে ওড়ালো। না, এটা সুহায়ার। তাহলে তোমার হাতের সাথে মিলছে কেন আপু? মেয়েটা মোবাইলের হাতের ছবিগুলো দেখতে দেখতেই বলল। বুঝো কি নাকি? মেয়েটা যখন এই কথাগুলো বলছিল, মোবাইলের ছবি দেখতে দেখতে ঠিক তখনই সেখানে উপস্থিত হলো আবির। মেয়েটাকে দেখেই বিস্মিত হয়ে স্বচ্ছকে বলল। এই শালা, এ কি করে তোর বউ মানে আমার ভাবি হয়? ওইটুক পিচ্ছি, ওরা আবার বিয়ে হলো কবে? বিয়ে হলে তো আমি জানতামই। মেয়েটা সঙ্গে সঙ্গেই মাথা তুলে চাইলো, যেন বহুদিন পরেই কণ্ঠ শুনছে সে। ফ্যাল ফ্যাল করে কণ্ঠের মালিকের দিকে তাকাতেই আবির চোখ গরম করে তাকালো, বলল। ছুটি, তুই এখানে? ছুটি তখনও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আবির ভাই, এতদিন পর স্বপ্ন নয় তো? ছুটি হাতে চিমটি কাটে। যখন বুঝতে পারে এটা বাস্তব, তখনই খুশিতে চকমক করে ওঠে মুখ, বলে ওঠে। আবির ভাইয়া, আপনি না স্কলারশিপে বিদেশে ফুট হয়ে গেলেন আমার যন্ত্রণায়। তারপর তো যোগাযোগই করেনি, একদম হাওয়া। কত খুঁজেছি আপনাকে। তোর যন্ত্রণায় না, স্কলারশিপ পেয়েছিলাম তাই মূলত দেশ ছেড়েছিলাম। তুই বাসায় ছেড়ে এখানে থাকিস নাকি? ছুটি হেসে বলে। কি করবো বলুন, বাসায় থেকে তো আর আপনার দেখা মেলে না এখন। আর বাসা থেকে ভার্সিটি দূরে হয়, তাই এখানে থাকা। আবির ভ্রুচিয়ে বলে ওঠে। 1 মিনিট, তুই সচ্চর বউয়ের ফ্রেন্ড নয় তো? মানে সচ্চর শালিকা? না না, আপনার বউ হবো তো ভবিষ্যতে, মানে ওনার ভাবি হবো। সাদাফ বিড়বিড়িয়ে বলে। কি ফ্ল্যাটবাস মেরে বাবা। স্বচ্ছ হাসে,
আবিরের মুখটা দেখার মতো লাগছে। এগিয়ে এসে বলে, আচ্ছা বলুন, সুহাসিনীকে চিনেন আপনি? চিনবো না কেন, অবশ্যই চিনি। সাদাফ বলল। আমাদেরকে চেনাতে পারবেন? ছুটি আবিরকে ইঙ্গিত করে বলে ওঠে। আপনার বন্ধুকে দিবেন, তাহলে চিনিয়ে দেব। সাদাফ সঙ্গে সঙ্গে আবিরকে ঠেলে দিয়ে বলে, দিয়ে দিলাম। উফ, এভাবে দিলে হয় না। আপনার বন্ধু আমার পেছনে পেছনে ঘুরবে, ইমপ্রেস করবে, তারপর বিয়ে করবো, তারপর সংসার। আবির বাকি কথা না বলতে দিয়ে বিরক্ত স্বরে বলে, থাক, তোকে আর চিনিয়ে দিতে হবে না, বাসায় যা এখন কিচ্ছু। ছুটি ঠোঁট উল্টালো। পর মুহূর্তে ওদের সামনে দিয়ে চলে গেল। সাদাফ আর স্বচ্ছ তখন আবিরের ঘাড়ে হাত দিয়ে দাঁড়ায়, সন্দেহী দৃষ্টি। সাদাফ বলল, দোস্ত, কাহিনী কি? কবে থেকে? মেয়েটা তোর ওপর ফিদা। তুই চাইলে এই মেয়েকে দিয়ে স্বচ্ছের বউ এর খোঁজটা বের করে নিতে পারিস। আবির মানল না, বলল, সত্তর বউয়ের খোঁজ নিতে ওর দুর্বলতা ব্যবহার করব। সমস্যা কি? সিরিয়াস প্রেম তো আর করছিস না। আবির নাকচ করে বলল, প্রথমত আমি স্বচ্ছ না, দ্বিতীয়ত ও একটা বোকা মেয়ে বরাবরই, পরে সামলাতে পারবে না। সাদাফ বিরক্ত হয়ে বলে, আরে, দুদিনের কি গভীর প্রেম হয়ে যাবে পাগল? আমরা ঠিক পরে বুঝিয়ে দেব ওই মেয়েটাকে। সুহা গুনে গুনে 4 দিন কথা বলেনি স্বচ্ছর সাথে। কারণ আছে, সেদিন স্বচ্ছ তাকে একটা মেয়ের হাত ধরে রাখা ছবি দিয়েছে। ঠিক যেভাবে সে এতকাল ছবি দিয়ে জ্বালিয়েছে স্বচ্ছকে, ঠিক সেরকমই করতে চাইলো যেন স্বচ্ছ। পরপর বেশ কয়েকটি ছবিও পাঠালো কপত কপতি টাইপ। ছবিগুলো স্বচ্ছর আর নিধির, সুন্দর কাপড় কাপড় লাগছিল। স্বচ্ছ আরো একটা ছবি দিল, যাতে স্বচ্ছর হাতে একটা রিং আর নিধির হাতে একটা রিং জলজল করছিল। সাথে সেই ছবিটাই লিখলো, তোমার ধারণাই ঠিক সুহাসিনী, আমরা এঙ্গেজ। তোমার সাথে দেখা হওয়ার পর তোমায় আমার পিছনে ঘুরিয়ে মিশন কমপ্লিট করেই আমরা খুব শীঘ্রই বিয়ে করব। সুহা সেই মেসেজটা দেখার পরও বেশ দাম্ভিকতার সাথে রিপ্লাই করেছে, যাতে স্বচ্ছ না বুঝে যে সে এইসব দেখে কষ্ট পেয়েছে। স্বচ্ছ ভেবেছিল সব নর্মাল, অথচ পরদিন থেকেই যে সুহা তাকে ভুলে যাওয়ার সিদ্ধান্ত নেবে সে জানতো না। সুহা সত্যিই স্বচ্ছকে ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিল মনে মনে। সুহার বাবা নেই, মা আর দাদা দাদি আছে। দাদা দাদি সেকেলে মানুষ, তিনজনই সমানে এই 4 বছরে তাকে উপদেশ দিয়েছে এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে, পারিবারিক আলোচনা করে ডিভোর্স দিতে। সুহা বহুবার বুঝিয়েছে সে স্বচ্ছকে ভালোবাসে, তবুও পরিবার তো মেয়ের ভালোর কথা ভেবেই পারিবারিকভাবে আলোচনা করেছে ডিভোর্সের বিষয়ে। শেষমেশ তো একটা ছেলেও দেখেছিল তার দাদা দাদি, যার দরুন সুহা না পেরে স্বচ্ছর সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নিল। ইচ্ছে করেই স্বচ্ছকে ফেরানোর জন্য ছুটির হাতের ছবি পাঠাতো অন্য একটা ছেলের সাথে। সুহা ভেবেছিল স্বচ্ছ বুঝি শুধরে যাবে, অথচ স্বচ্ছ শোধরানো নয়, আজীবন সে ছন্ন ছাড়াই থাকবে। সুহা পরিবারকে বহু বোঝানো সত্ত্বেও পরিবার এখন তাকে শুধায়। ছেলে দেশে ফিরেছে, তবুও সংসার নিয়ে সিরিয়াস সে? তোমায় নিয়ে সিরিয়াস? তবুও তুমি ওই ছেলের জন্যই পড়ে থাকবে সুহা? সুহা নিজেকেই একই প্রশ্নগুলো করে। এত এত হাসি তামাশার ভিড়ে এটা তো সত্যিই যে স্বচ্ছ তাকে নিয়ে সিরিয়াস না, উল্টে অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে আছে। সুহা হতাশার শ্বাস ফেলে। নিজে ছুটিকে এভাবে আটকে রেখেছিল শুনে স্বচ্ছকে কল দেওয়ার সিদ্ধান্ত নেয়। সঙ্গে সঙ্গেই ব্যালকনি দিয়ে চোখে পড়ে নিচে হাঁটতে থাকা নিধি আর স্বচ্ছকে। নিধি সুন্দর, স্বচ্ছর পাশাপাশি হাঁটলে বেশ সুন্দর মানায়। তবে এই সুন্দর দৃশ্যটাও সুহার কাছে বিশ্রী লাগলো। রাগ হলো তার, গা জ্বলছে যেন। কেন এমন হচ্ছে জানে না, তবে রাগে গিজগিজ করতে করতেই নিজের রুমে গেল সে। স্বচ্ছকে কল দিল, প্রায় সঙ্গে সঙ্গেই কল রিসিভড হলো। টান টান স্বরে বলল, আবারও হাত চেক করছিলেন বন্ধুরা মিলে? বউ খুঁজতে বেহায়ার মতো বন্ধুদের লেলিয়ে দিয়েছেন, লজ্জা করে না? স্বচ্ছ 2 দিন পর বউয়ের ফোন পেয়ে পাল্টা রাগ নিয়ে বলে, 2 দিনে এতগুলো কল, এতগুলো মেসেজ চোখে পড়েনি তোমার? ইগনোর করছিলে আমায় কোন সাহসে? সুহা তাচ্ছিল্য নিয়ে বলল, আমি ইগনোর করলে আপনার কিছু যাওয়া আসার কথা নয় স্বচ্ছ। আগে বলুন, যে সম্পর্কের ভবিষ্যৎ নিশ্চয়তা নেই সে সম্পর্কে জড়িত মেয়েটাকে খোঁজার তো প্রয়োজন কি? আপনি তো আর আমার সঙ্গে সংসার করবেন না, তাই না? তাহলে হাতের ছবি নিয়ে বেহায়ের মতো হাত দেখছেন কেন মেয়েদের? স্বচ্ছ দীর্ঘশ্বাস ফেলে। কেন খোঁজ করছে মেয়েটার? কেন? এর উত্তর বোধ হয় নিজের কাছেও নেই। তবে ভেতরে ভেতরে ক্রমশ মেয়েটাকে দেখার আগ্রহ প্রবল হচ্ছে।
আজকাল মেয়েটাকে কল্পনায় ভাবার চেষ্টাও করছে সে। এমনকি মেয়েটা ইগনোর করলে মেনে নিতে পারছে না। এই যে 2টো দিন এত চাওয়া সত্ত্বেও সে যোগাযোগ করতে পারেনি, এতে তার কেমন কেমন অস্থির অস্থির লাগছিল, যেন অসহায় লাগছিল। সুহা বলল, তো তুমি সবকিছু একটা জাল দিয়ে আবদ্ধ করে রেখেছো সুহাসিনী, রাখলাম। উচিত নয় এটা। স্বচ্ছ বলল। সোহা ছোট শ্বাস ফেলে বলে, অনুচিত লাগছে না আমার। আমি নতুন কিছু ভেবেছি স্বচ্ছ, মুক্তি দিন। এসব খেলা আর ভাল লাগছে না। মুক্তি দেওয়ার জন্য তো খুঁজছি না তোমায়। সোহা হেসে উঠে বলে, ঘর বাঁধার জন্য তো খুঁজছেন না, বিজয়ী হওয়ার জন্য খুঁজছেন, তাই তো? আসলে আপনিই বিজয়ী। আপনার প্রতি আমার এখনো অনুভূতি আছে। এবার খুশি তো? আজকে বিজয়ী ভেবে নিশ্চয়ই আনন্দ হচ্ছে। যান, এবার একটু খুশি হয়ে পুরোপুরি বিচ্ছেদের কথাটা নিয়ে ভাবুন প্লিজ। স্বচ্ছ বোকার মতো বলল। মানে? সোহা এবারে চুপ থাকে, ক্লান্ত স্বরে বলে, অলওয়েজ এটা শুনতে শুনতে আমার কান পচে যাচ্ছে যে আপনি আমায় ভালোবাসেন না স্বচ্ছ। ভালোবেসে আমি হেরে গেছি, আর আপনি আমাকে পাগল বানিয়ে জিতে গেছেন। সবাই জানে এটা। এমনকি এখনো ইগোর খেলায় নেমেছেন। আমাকে সবাই বলছে আপনাকে ছেড়ে দিতে, এমনকি আপনার বাবা মাও। সবার কাছে এই একটা কথা শুনতে শুনতে আমি এখন ক্লান্ত অনুভব করছি স্বচ্ছ। প্লিজ সম্পর্কটা পুরোপুরি শেষ করুন, আমায় মুক্তি দিন। স্বচ্ছ রাগ জন্মালো নিজের মা বাবার প্রতি। নিজের ছেলে সংসার নিজেরাই ভাঙতে চাইছে। স্বচ্ছ মনে মনে রেগে গিয়ে মা বাবাকে দোষারোপ করলো, বলল, দিব না। তোমার বোধহয় মন খারাপ সুহাসিনী, কল রাখো। আমি সত্যিই বলছি স্বচ্ছ, ইতি টানুন এই সম্পর্কের। আর শুনুন, বলো। সুহা বলল, আপনার জন্য কেনা একটা জিনিস আমার কাছে 4 বছর হলো পড়ে আছে, দিয়ে দিতে চাইছি তা আপনাকে। স্বচ্ছ অন্য মনস্ক স্বরে বলে। হুম। সুহা ঠোঁট ভিজিয়ে উত্তর দেয়, গিফট ছিল ওটা 4 বছর আগের, এখনো সচল আছে। আপনি চলে যাওয়াতে আর দেওয়া হয়নি আপনাকে। নিবেন? কেন নয়? সুহা উত্তর দেয়, কাল সকালে দিয়ে দিব। স্বচ্ছ খুশি হয় একটু, যেন বিয়ের 4 বছরে না দেখা বউয়ের থেকে গিফট পাবে। নিশ্চয়ই তার বিয়ে করা বউ স্বয়ং নিজে এসেই গিফট দিয়ে যাবে। স্বচ্ছ মনে মনে উচ্ছ্বাসিত হয় এই ভেবে যে এবার হয়তো সুহাসিনী নিজে তার সামনে দেখা দিবে। ল্যাপটপে পুরনো ফোল্ডারে সুহার কয়েকটা রেকর্ড করা গান আছে। বিয়ের আগে সুহাই পাঠিয়েছিল এগুলো। স্বচ্ছ প্রথম 2-1 বছর মাঝে মাঝেই শুনত সেই গানগুলো। কোনো এক অজানা কারণেই মেয়েটার গানের গলা স্বচ্ছর ভালো লাগতো, আর এখন সেই ভালো লাগাটাই বোধহয় দ্বিগুণ হলো। তাই তো স্বচ্ছ সেই গানের রেকর্ডগুলো খুঁজে বের করে শুনতে লাগলো 7 সকালে, কানে ইয়ারফোন গুঁজে রাখা। সাদাফ তা দেখে বিরক্ত হয়ে বলল, দেশে আসলাম, এতগুলা দিন গেল, নিজের বাড়ি অবধি গেলাম না, শুধু তোর বউ দেখবো বলে। আর এদিকে দেখা তো দূর, এখনো খুঁজে পেলাম না তোর বউকে। আমার কিন্তু এবার ধৈর্য শেষ হয়ে যাচ্ছে দোস্ত। স্বচ্ছ এক কানে ইয়ারফোন খুলে মুখ কুচকে বলে উঠল, বউ আমার, ধৈর্য তোর কেন শেষ হয়ে যাচ্ছে আশ্চর্য। সাদাফ হতাশ স্বরে বলে, শেষ হবে না? বন্ধুর বউ দেখতেও তো একটা ইন্টারেস্ট থাকে নাকি? তোর বউ যে ইন্টারেস্ট দিনে দিনে আরো বাড়াচ্ছে। স্বচ্ছ ভাব নিয়ে বলল। স্পেশাল বউ কিনা আমার, তাই? সাদাফ মুখ বাঁকায়, আবিরের দিকে তাকিয়ে ঠেস মেরে বলে, এই আরিফ হচ্ছে আরেক গর্ধব। ওর জায়গায় আমি হলে এতক্ষণে ছুটি মেয়েটার সাথে প্রেম জুড়ে দিয়ে ঠিকই পেটের কথা সব বের করে আনতাম। আবির তখনও ঘুমোচ্ছে। ঘুমো ঘুমো চোখে তাকিয়ে বিরক্ত স্বরে বলল, তুই কি পারলে 5 জনের মধ্য থেকে তুই নিজেই তো একটারে পটিয়ে 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 কথা বের করে আনতে পারিস। সাদাফ সে প্রসঙ্গ বাদে বলল, তোরে কিছুই করতে হবে না, খালি তোর মোবাইলটা দে আমারে, আর ওই ছুটি মাইয়ার নাম্বারটা দে। তারপর দেখ সচ্চর বউ 1 মিনিটে বের হয়ে আসে নাকি। সাদাফ ততক্ষণে আবিরের পাশ থেকে মোবাইল টেনে নিয়েছে নিজের হাতে। আবির চোখ খুলে উঠে বসে বলল, কি করবি? সাদাফ ছুটি মেয়েটার নাম্বার খুঁজতে খুঁজতে বলল, কিছুই না, শুধু জিজ্ঞেস করব। আবিরও বিশ্বাস করলো বন্ধুকে। ভাবলো কেবলই জিজ্ঞেস করবে, তাই সে বলল, ফোন নাম্বার নেই, ওর আইডি আছে, মেসেঞ্জারে প্রায়ই মেসেজ দিতে থাকি। যেটাই থাকুক দে রে বাবা। আবির ফোন হাতে নিয়ে ছুটির আইডিতে গেল। এখনো ঝুলিয়ে রেখেছে মেয়েটাকে। সে কত কাল আগে ছুটির রিকোয়েস্ট দিয়েছিল, কতগুলো মেসেজও দিয়েছিল।
এমনকি প্রায়শই মেসেজ পাঠাতো ছুটি। অথচ আবির মেয়েটার থেকে ইচ্ছে করে এভাবে দূরে দূরে ছিল। একটা মেসেজ রিকোয়েস্টেরও রিপ্লাই দেয়নি সে। পাছে যদি নিজের দুর্বলতাটা এই পিচ্চি মেয়ে জেনে যায়, তবে ছুটির আইডিটা পাবলিকলি থাকাতে সে রোজই স্টক করত। রোজ মেয়েটার সোশ্যাল মিডিয়ায় সব অ্যাক্টিভিটি ফলো করত। অথচ রিকো অ্যাকসেপ্ট করলো না আজও। মেসেজ রিকোয়েস্টে পাঠানো অসংখ্য মেসেজগুলোও রোজ রোজ পড়তো, অথচ রিপ্লাই করতো না। আবির মনে মনে হাসে। আইডিটা এনে সাদাফের হাতে দিতেই সাদাফ দ্রুত হাতে কিছু টাইপ করতে করতে বলল, এই মেয়ে তো দেখি মেসেজ রিকোয়েস্টিক ঝুলে আছে। কতগুলো মেসেজ দিল রে, কাহিনী কি মামা? আমির একটু ভদ্র ছেলে, সরাসরি বন্ধুদের সামনে ভেতরের ভালোবাসার কথাটা বলতে পারলো না, বরং চাপা গলায় বলল। কাহিনী কিছুই না। ততক্ষণে সাদাফ মেসেজ সেন্ড করে দিয়েছে। আমির ঝুঁকে দেখলো মেসেজে লেখা আছে, ছুটি, তোকে একটা কথা বলবো বলবো করে বলা হয়ে ওঠেনি এতকাল, কিন্তু এতদিন পর তোকে দেখে মনে হচ্ছে বলে দেওয়া উচিত। তুই কি শুনবি কথাটা? আবির চোখ গোল গোল করে তাকায়, দ্রুত বন্ধুর হাত থেকে মোবাইল কেড়ে নেয়। ততক্ষণে ছুটি রিপ্লাই দিয়েছে, এতদিন পর রিপ্লাই দিলেন আবির ভাই? কতগুলো দিন চলে আসি আপনার রিকোয়েস্টে, না পারে মেসেঞ্জে এত মেসেজ করলাম, আপনি একটারও রিপ্লাই দেননি। আমি তো ভেবেছিলাম আপনি আমাকে চিনতেই পারেননি। আবির সঙ্গে সঙ্গে মেসেজের রিপ্লাই পেয়ে কপাল কুঁচকে তাকালো, লিখলো, মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই আসলো কেন? সারাদিন পড়ালেখা না করে অনলাইনে পড়ে থাকিস? না না, পড়ছিলামই। আপনি বলুন আপনার কথাটা, আমি শুনতে খুব আগ্রহী আবির ভাই, তাড়াতাড়ি বলুন। আবির কথা এড়াতে লিখলো, কোনো কথা না, যা পড়তে যা। ছুটি বোধহয় মন খারাপ হলো, নিরাশ হয়ে মেসেজ পাঠালো, কোনো কথা নয়। সাদাফ এতক্ষণ আবিরের কাণ্ড দেখছিল। এভাবে তার তৈরি করা পথ রোধ করে দিতে যাচ্ছে দেখে আবিরের মাথায় চাটি মারলো। মোবাইলটা কিনে নিয়ে লিখলো, আমি তোকে ভালোবাসি অনেক কাল যাবত, কিন্তু বলা হয়নি ছুটি। ছুটি বোধহয় স্তব্ধ হয়ে চেয়ে থাকলো, পর মুহূর্তেই পাঠালো, সত্যি আবির ভাই, সত্যি বলছেন আপনি? আপনি জানেন না আমি আপনাকে এখনো ভালোবাসি আবির ভাই, এখন আপনার অপেক্ষায় বসে আছি। আবির ততক্ষণে ফোন কেড়ে নিয়েছে ফের। রিপ্লাইটা না দেখে বন্ধুর নাক বরাবর খুশি বসালো এহেন অপকর্ম করার জন্য। দাঁতে দাঁত চেপিয়ে বলল, কি করলি এটা? সাদাফ নাকে হাত রেখেই বলল, কি করলাম দেখি তো। মেয়ে তুই বলতে গলে জল, তোকে ভালোবাসে, তোর জন্য পাগল। তার মনে তুই জিজ্ঞেস করার সাথে সাথেই সত্যি বলে দিত। আবির রেগে আছে, রাগে কপাল কুঁচকে বলল, আমি আহাম্মক? ও যে আমায় ভালোবাসে তা আমি আগে থেকেই জানি না। বাচ্চা একটা মেয়ে, ওর অনুভূতিকে ব্যবহার করব আমি? সাদাফ মুখ কেমন করে বলল, বিপদে পড়লে করতে হয়, পরে বুঝিয়ে বলবো না হয় মেয়েটাকে। আবির বলল, তাও করব না, আমি ওকে কষ্ট দেওয়াতে নেই। এরপর থেকে ফোন ধরবি না আর আমার। সাদাফ এবারে রাগ দেখালো। সামান্য একটা মেয়ের জন্য তার বন্ধু এমন আচরণ করবে মানতে পারলো না। রাগে দাঁতে দাঁত চিবিয়ে বলল, হাজারবার ধরবো শালা, তোর ওই ছুটিকে তুই সেজে পাঠাবো, ও এবং স্বচ্ছ বউকেও বের করব, দেখিনিস। আবির রেগে ফুসফুস করে। ছুটির বাসা আর তার বাসা পাশাপাশি ছিল, যার দরুন সবসময় দেখা হতো একটা সময়ে। বাচ্চা একটা মেয়ে এককালে ড্যাব ড্যাব করে চেয়ে থাকতো তার দিকে। তারপর যখন মেয়েটা কিশোরী কালের অনুভূতি বুঝে উঠলো, তারপর থেকেই শুরু হয় জ্বালাতন। আবিরকে কতভাবে বুঝাতো যে সে আবিরকে ভালোবাসে, অথচ আবির পাত্তা দিলে তো? এইটুকু মেয়ের অনুভূতিকে বিন্দু পরিমাণ পাত্তাও না দিয়ে সে স্কলারশিপ নিয়ে পাড়ি জমিয়েছিল দেশের বাইরে। তারপর মেয়েটার আপডেট পাওয়া যেত কাজিনদের মাধ্যমে। একটা সময় পর মেয়েটা বাসা ছেড়ে আসলে তাও আর হয়ে ওঠে না, তখন কেবল সোশ্যাল মিডিয়াতেই মেয়েটাকে দেখতো, কার্যকলাপ ফলো করতো, এইটুকুই। কিন্তু তা বলে মেয়েটার দুর্বলতাকে সে কাজে লাগাবে এতটাও অভদ্র সে হয়ে ওঠেনি এখনো। সোহা ফোনের দিকে তাকিয়ে আছে। সেদিনকার ছবিগুলোই, যেগুলো স্বচ্ছ পাঠিয়েছে নিধি আর স্বচ্ছর। কোনোটাই নিধি স্বচ্ছর কাঁধে হাত দিয়ে ছবি তুলেছে, কোনোটাই দুজনে হাত ধরে হাঁটছে, কোনোটাই একসাথে কফি খাচ্ছে, কোনোটাই বরফে ঢাকায় রাস্তায় দুজন হাঁটছে। শেষ ছবিটা এঙ্গেজমেন্ট টাইপেরই, হাতে জলজল করছে দুটো রিং। সোহা দীর্ঘশ্বাস ফেলে। কিছুক্ষণ আগেই স্বচ্ছকে ব্যাগপত্র নিয়ে নিধিকে এগিয়ে দিতে দেখেছে ব্যালকনি দিয়ে, হয়তো বাসায় চলে যাচ্ছে নিধি। সোহা অনেকটা সময় ছবিগুলো দেখে নিয়ে উঠে দাঁড়ালো। ছাদে গিয়ে একটা সাদা আর একটা কালো গোলাপ আনলো, তারপর সেগুলো একটা গিফট বক্সে ভালো করে লাগালো।
এরপরে কল দিল স্বচ্ছকে। কল তুলতেই মুখে ওড়না গুজে বলল, শুনছেন, আপনার গিফটটা পাঠিয়ে দিচ্ছি। স্বচ্ছ মাত্রই নিধিকে বাসে উঠিয়ে দিয়ে বাসে এসেছে। প্রথমেই শুনছেন, ডাকটা শুনে মুচকে হাসে, বলে, একদম বউ বউ মনে হচ্ছে। এতকাল পর মনে হচ্ছে আমি সত্যি সত্যি বিয়ে করেছি সুহাসিনী। স্বচ্ছর এই মিষ্টি কথাই হয়তো আগের সোহা গলে জল হয়ে যেত, প্রেমে হাবুডুবু খেত। কিন্তু এবারে মনে হলো এটা স্বচ্ছর ফ্ল্যাট ছাড়া কিছুই নয়। তিক্ত স্বরে জানালো, আপনি অভিনেতা হলেও খুব খারাপ হতো না স্বচ্ছ। স্বচ্ছ সত্যিই মন থেকে বলেছিল কথাটা। সত্যিই তার সুহাসিনীর গল্পে খুশি হয়েছিল সে। ডাক শুনে নিজে নিজেই মুখে হাসি ফুটেছিল। স্বচ্ছ নিজেও বুঝতে পারে বোধহয় মেয়েটা তাকে টানে। কোনো এক অদৃশ্য আকর্ষণেই মেয়েটা তাকে কাবু করে ফেলেছে ক্রমশ। স্বচ্ছ ভ্রু উঠিয়ে বলে, কেন এই কথা বললে কেন? সুহা হেসে বলে, এই যে মেয়েদের সাথে ফ্লার্টিংটা খুব ভালোভাবে করেন, মেয়েদের মনে জায়গা করে নিতে পারেন খুব সহজেই এমন মিষ্টি কথা বলে বলে। এইসব তো অভিনয়, তাই না? আজকাল সত্যি বললেও দোষ আমার সুহাসিনী। সুহা বিরক্ত গলায় বলল, কারণ আপনার অভিনয়টা এখন বিরক্তিকর লাগে অসহ্য সাহেব। যাই হোক, শুনে রাখুন, অফিসিয়ালি ডিভোর্সের ব্যাপারে ভেবেছেন? স্বচ্ছ রাগ হলো। এসব বলে যাচ্ছে, তার না দেখাবো কালো ছাড়াছাড়ির কথা বললো, আজও ডিভোর্সের কথা বলছে। স্বচ্ছর ইচ্ছে হলো মেয়েটাকে এক্ষুনি সামনে টেনে এনে ধমকে কয়েকটা কথা শোনাতে, কিন্তু তা তো সম্ভব নয়। তাই রাগ দমিয়ে চাপা স্বরে বলল, ওসব আমি কেন ভাববো? এখনো তো না দেখা বউটাই খুঁজে পেলাম না। সুহা বলে, ডিভোর্স না দিলে বিয়ে করবেন কি করে আপনার গার্লফ্রেন্ডকে? আমি তো বললামই এই খেলায় আপনিই বিজয়ী। তাহলে আর বাধা কিসে? ডিভোর্সটা দিয়ে বিয়েটা করে নিন, আপনিও খুশি আর আমিও খুশি। স্বচ্ছ ভ্রু উঁচিয়ে প্রশ্ন ছুড়ে, কাকে বিয়ে করব? অবশ্যই আপনার গার্লফ্রেন্ডকে, যার সাথে এঙ্গেজমেন্ট হয়েছে আপনার। সোজা ভাষায় বললে, যাকে আজ অতি যত্নে বাসে উঠিয়ে দিয়ে আসলেন। সহ্য বুঝে ওঠে না এমন ভঙ্গিতে বলে, নিধি। নাম আমি কিভাবে জানবো? আপনি তো জানবেন ভালো, অথচ এমন ভাব করছেন যেন কিছুই জানেন না। স্বচ্ছ হতাশ স্বরে জানাই, সত্যি কিছু জানি না সুহাসিনী, শুধু কয়েকটা ছবি পাঠিয়েছি তোমাকে, আমার আর নিধির। তার মানে ও আমার গার্লফ্রেন্ড হয়ে গেল শুধুই জেলাস ফিল করানোর জন্য। সত্যি? সোহা তা ছিল নিয়ে হাসে, কি ভালো নাটক, বাহ। নিজেই টেক্সট করে জানিয়েছে গার্লফ্রেন্ড হয় মেয়েটা, বিয়ে করবে সেই, অথচ না জানার ভান করছে। উপহাস স্বরে বলল, আপনি বলেছিলেন সেদিন সে আপনার গার্লফ্রেন্ড, এঙ্গেজমেন্টের ছবি দিয়েছিলেন স্বচ্ছ, বলেছিলেন আমার সাথে দেখা হওয়ার পর বিয়েটাও শীঘ্রই করবেন। ভুলে গেলেন নাকি? কথাটা বলেই সুহা রিং পরা সেই ছবিটা পাঠালো, সাথে সেদিনের স্বচ্ছর সাথে কথোপকথনের স্ক্রিনশটও পাঠালো। স্বচ্ছ তা দেখে দাঁত কিরমির করে। এসব করবে সাদাফ বলেছিল, কিন্তু স্বচ্ছ না করেছিল। তাও সাদাফের কথা মতো বউকে জ্বালাতে নিধিসহ কয়েকটা ছবি পাঠিয়েছিল, ব্যাস এটুকুই জানা। কিন্তু সাদাফ যে তার অজান্তে এসবও করেছে তা জানতো না। রেগে ফোন রাখলো সে। রুমে এসে সজোরে সাদাফের পিঠে ঘুষি বসিয়ে বলল, তুই তো আসল হারামি। আমি অতি কষ্টে না দেখা বউটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করছি, আর তুই কিনা উল্টো আমার বউকে রাগিয়ে দিলি। এই জন্যই তো বলি আমার বউ 4 দিন হাওয়া হয়ে গেল কেন। সাদাফ তখন নিধির সাথে কথা বলছিল। আচমকা এমন রাগ দেখে বলল, কি করেছি আমি? স্বচ্ছ ছবিটা দেখিয়ে বলল, কি করিসনি? গার্লফ্রেন্ড তোর, অথচ কাহিনী সাজিয়েছিস আমায় নিয়ে, হারামি। সাদাফ হাসিতে ফেটে পড়ে এবারে, বলে, এটা প্ল্যান বন্ধু, প্ল্যান। তোর বউ যাতে জেলাস হয় তোর সামনে আসে, তার জন্যই। স্বচ্ছ দাঁতে দাঁত চেপে বলল, আমার বউ জেলাস হয়ে আমায় ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, খুব ভালো না? কথাটা বলেই সাদাফের থেকে কোনো উত্তর পাওয়ার আগেই রুমে এলো সিয়া। একটা ছোট মতো বক্স এগিয়ে দিয়ে বলে, তোমার জন্য একটা বক্স এসেছে ভাইয়া, সাথে সাদা কালো গোলাপও। সুন্দর না? স্বচ্ছ এগিয়ে নিল। সত্যি সুন্দর লাগছে বাধাইটা। দ্রুত বাধাইটা খুলে নিয়ে গোলাপ দুটো একপাশে রেখে বক্স করলো। দৃশ্যমান হলো একটা ঘড়ি, সাথে ছোট্ট একটা চিরকুট। স্বচ্ছ ভ্রুকুচকায়। চিরকুটটা মেলে ধরতেই চোখে পড়লো। অসহ্য সাহেব, আপনার ছন্ন ছাড়া জীবনে আপনি আমায় কখনো জড়াননি, তা আমার জানা কথা। তাই ভেবেছি এই জড়াজড়িটা ছাড়াছাড়িতে পরিণত করা উচিত আমাদের।
আমি আবারও আপনার সেই খেলা ভালোবাসার খেলনা হতে চাই না স্বচ্ছ। আবারও নিজেকে অনুভূতিতে গুড়িয়ে ফেলতে চাই না, নিজেকে আর কষ্ট দিতে চাই না স্বচ্ছ। এই ঘড়িটা 4 বছর আগের কেনা। আপনার ফ্যাশন সেন্সে হয়তো এটা এখন পুরনো ঠেকবে, তবে ঘড়িটা আমি অতি যত্নে ভালোবেসে কিনেছিলাম বিয়ের রাতে আপনাকে উপহার দেব বলে। মেহেরান শাহরিয়ার স্বচ্ছর বউ হব বলে অনেক স্বপ্ন দেখেছিলাম তখন। এক সমুদ্র অনুভূতি নিয়ে কাপা কাপা স্বরে কবুলও বলেছিলাম। ইস, কত ছোট ছোট সুখকর অনুভূতি জন্মেছিল আমার। কে জানতো আপনি আমায় এভাবে ঠকাবেন। যাই হোক, এই ঘড়িটা দেওয়ার কোনো উদ্দেশ্য নেই, শুধু আপনার উদ্দেশ্যে কেনা হয়েছিল বলে আপনাকে পাঠিয়ে দিয়েছি। আর শুনুন, আপনি মানুষটা বরাবরই ছন্ন ছাড়া। আমায় নিয়ে কখনো সিরিয়াসলি ভাববেন, এই বিষয়টা ভাবাটাই বোকামো আমার। সে কারণে ভাবলাম বিচ্ছেদ টানা উচিত আমাদের। এত এত খোঁজ করবেন না আমার। আর আশা করি বিচ্ছেদের সময় দেখাটা অবশ্যই হবে। ভালো থাকুন। স্বচ্ছ চিঠিটা পড়লো। বারবার একই কথা শুনে তিক্ত অনুভূতি হলো ওর। এতই সহজ বিচ্ছেদ? স্বচ্ছকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে বুকের মধ্যে টলমলে একটা অনুভূতি তৈরি করে, চোখে দেখার এতটা কৌতূহল তৈরি করে এখন বিচ্ছেদ টানবে? স্বচ্ছতা হতে দিবে? স্বচ্ছ ঠোঁট বাঁকিয়ে হাসে। তারপর ঘড়িটা দেখলো অনেকটা সময় নিয়ে। বাম হাতে ঘড়িটা পরে অনেকটা সময় তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে। বিনা কারণেই ঘড়িটা তার হাতে বেশ মানানসইও মনে হলো। ঠোঁট ভিজিয়ে আবির আর সাদাফকে বলল, ঘড়িটা কেমন রে? কেমন মানাচ্ছে? সাদাফ দেখলো, এক ঝাপটায় ঘড়িটা খুলে নিজে নেওয়ার চেষ্টা করে বলল, কোন মেয়ে আবার খুশিতে তোকে ঘড়ি পাঠালো? এদিকে দে, আমার হাতে পরে দেখি। স্বচ্ছ হাত থেকে কেড়ে নিতে দিল না ঘড়িটা, বলল, হুম, তোকে দেওয়া যাবে না, এটা খালি আমার। সাদাফ বলল, তোর মানেই তো আমার। স্বচ্ছ সরিয়ে নেয় ঘড়িটা, অন্য পাশে হাত সরিয়ে বলে, না, আমার মানে এটা কেবল আমারই। বউ কেবল আমার, বউয়ের গিফটও কেবল আমার। সাদাফ বুঝলো ঘড়িটা স্বচ্ছর বউ পাঠিয়েছে। অপমানে ঠোঁট উল্টে বলল, আজ বিবাহিত নই বলে অপমান করলি? স্বচ্ছর পরনে সবুজ রঙের টি শার্ট, চুলগুলো ভেজা এলোমেলো। মাত্রই গোসল সেরেছে সে। তারপর গোসল করে বের হওয়ার সাথে সাথে আবার হাতে পড়ে নিল সোহার দেওয়া ঘড়িটা। কোনো কারণ ছাড়াই তার আনন্দ আনন্দ লাগছে। কিশোরকালে প্রেমে পড়া সদ্য প্রেমিকটা যেমন বুকের ভেতর টিমটিম করা প্রেমানুভূতি টের পায়, স্বচ্ছরও মনে হচ্ছে তার বুকের ভেতর একটা অজানা অনুভূতি বইছে, যা তাকে আনন্দ দেয়, অস্থির করে তোলে, কখনো বা রাগিয়ে দেয়। স্বচ্ছ ঠোঁট গোল করে শ্বাস ছাড়ে। ফোন হাতে নিয়ে বেশ কয়েকবার কল করেও যখন সুহাকে কলে পায় না, তখন রাগ জন্মায়। মেয়েটাকে কল দিলে কল ধরে না প্রায়শই। কতটা অবাধ্য এই মেয়ে! স্বচ্ছর কল ইগনোর করে। স্বচ্ছ মনে মনে চাপা রাগে ফুঁসে বিড়বিড় করে নিজের বিরক্ত প্রকাশ করে অনেকটা ক্ষণ। তারপর মেসেজে টাইপ করে, এই মেয়ে, সমস্যা কি? তুমি কি ভেবেছো ইগনোর করলে আমি তোমায় ছেড়ে দিব, বিচ্ছেদে রাজি হয়ে যাব? নো ওয়ে। আমাকে ইগনোর করার সব ফল তুমি পাবে, শুধু ওয়েট করো। স্বচ্ছ এই মেসেজটা দিয়েও অপেক্ষায় থাকলো। তারপরও যখন সোহা রিপ্লাই করলো না, তখন আবারও কল দিল। ও পাশ থেকে এবারে কল তোলা হলো। স্বচ্ছ তা দেখে রাগে চাপা স্বরে বলল, এই মেয়ে, গিফট বক্স পাওয়ার পর থেকে বহুবার কল দিয়েছি, কল তুলছো না কেন? সমস্যা কি? ও পাশ থেকে দ্বিগুণ রাগ নিয়ে সোহা বলল, সমস্যা কিছু না, কল দিচ্ছেন কেন? স্বচ্ছ এতটা সময় চাপা রাগ নিয়ে বসে থাকলেও এবারে হাসে অল্প। পরপর নিজের হাতে পড়ে থাকা ঘড়িটা সমেত ছবি তুলল নিজে। তারপরে সোহাকে পাঠালো, বলল, বেশ মানিয়েছে না আমায়? ইস, আমার হাতটা কত সুন্দর দেখো সুহাসিনী। সোহা দেখল স্বচ্ছ এতটা সময় চাপা রাগ নিয়ে বসে থাকলেও এবারে হাসে অল্প। পরপর নিজের হাতে পড়ে থাকা ঘড়িটা সমেত ছবি তুলল নিজের। তারপর সোহাকে পাঠালো, বলল, সোহা দেখল সত্যি এই মানুষটা সুন্দর। সাদা টি শার্টে ভেজা চুলে দারুণ লাগছে ছবিতে। ঘড়িটাও তার হাতে সুন্দর দেখাচ্ছে। সোহা কিয়ৎক্ষণ তাকিয়েই থাকে। প্রিয় পুরুষের মুখচ্ছবি দেখে হৃদয়ে হিম অনুভূতি বয়ে গেলেও মুখে দাঁত চেপে বলল, ইনডিরেক্টলি কি এটা বোঝালেন যে ঘড়িটা সুন্দর নয়, আপনার হাতের সাথে মানানসই না, সেটা বোঝালেন অস্বচ্ছ সাহেব? স্বচ্ছ যতই নিজের মেজাজকে নিয়ন্ত্রণ করে, এই মেয়ের সামনে এই মেয়েটা ঠিক ততই মেজাজ খারাপ করে দেয়। এত কেন বুঝে মেয়েটা? স্বচ্ছ টান টান ছড়ে বলে, এমন কেন মনে হলো? ভালো কথা কি আমার মুখ দ্বারা আসতে পারে না সুহাসিনী?
আমি নাকি আমার কোনো কথাই আর সিরিয়াসলি নেওয়া যায় না? সুহা তাচ্ছিল্য টেনে বলে। ঠিক ধরেছেন, আপনার কথা আর সিরিয়াসলি নেওয়া যায় না। স্বচ্ছ রাগ হয়, সামনে চেয়ারটা এক লাথি বসিয়ে আহত স্বরে বলে ওঠে। রাগ হয় সুহাসিনী, তোমার উপর আজকাল খুবই রাগ জন্মায়। তবুও রাগ হজম করি, কারণ মানুষটা তুমি বলে। সুহা বিস্ময় নিয়ে বলে, রাগ আমার উপরই? ইয়েস, তোমার উপরই। কথাটা বলেই স্বচ্ছ কল রাখে, মোবাইলটা একপাশে ছুঁড়ে রেখে চোখ বুঝে মার কয়েক শ্বাস ফেলে। মেয়েটা তাকে বিশ্বাস করে না, তার কথাগুলোকে সিরিয়াসলি নিচ্ছে না ভাবলেই তার রাগ হচ্ছে, গা জ্বলছে যেন। রাগে হাঁসফাঁস করে সে, একটা সময় বিড়বিড় করে বলে, তুমি আমায় বিশ্বাস করতে পারছো না, ভালোবাসতে পারবে তো সুহাসিনী? আমার কেন জানি না ভয় হচ্ছে, মনে হচ্ছে এই লড়াইটা আমি এবার সত্যিই হারবো, সাথে নিজের ভালো থাকাও হারাবো। রাত তখন প্রায় 12টা, চারপাশে হালকা হিম অনুভূতি, যদিও এখন গরম পড়তে শুরু করেছে। স্বচ্ছ, সাদা, ফাবির তিনজনই বের হইছে রাস্তায় হাঁটার উদ্দেশ্যে। রাতের শহর সুন্দর দেখতে। তারপর যখন রাত 12:30টার দিকে রাস্তা ঘুরে নিজেদের বাসার সামনে এলো, ঠিক তখনই চোখে পড়লো এক যুবক ছেলেকে, হাতে এক গুচ্ছ লাল টকটকে গোলাপ। দৃষ্টি বরাবরই সুহাদের ব্যালকনিটার দিকেই। স্বচ্ছ, সাদাফা, রাবির তিনজনই অনেকক্ষণ যাবত এই ছেলের কার্যকলাপ পর্যবেক্ষণ করলো। সত্যিই সুহাদের ব্যালকনির দিকেই তাকাচ্ছে বারবার। তার উপর গোলাপ, স্বচ্ছর ব্যাপারটা সুবিধার লাগলো। তার উপর এই ব্যালকনিটাই তার বই রাতের দিকে আসে, বসে থাকে, গান গায়। স্বচ্ছর ভ্রু উঁচু হলো, সামনে গিয়ে ছেলেটার কাঁধে হাত দিয়ে বলল, কি ব্রাদার, ওদিকে তাকিয়ে কি দেখছো? বেলকনিতে কেউ আসবে তোমার জন্য? ছেলেটা হেসে মাত্র বলতে লাগলো, হ্যাঁ ব্রাদার, আমার হানি এই বাসাতে। ব্যাস, ছেলেটাকে বাকিটা বলতে না দিয়ে সাদাফ চেঁচিয়ে উঠল। ছেলেটার হাত পর্যবেক্ষণ করতে করতেই বলে উঠল চেঁচিয়ে, দোস্ত, একটা তো সেই হাত যেটা তোর বউয়ের হাত ধরতে রাখতো, চুরি পরিয়ে দিত, এটা তো সেই ছেলেই। সস্তর মস্তিষ্ক আচমকা কথাটা নিতে পারল না। ছেলেটার মুখে শোনা আমার হানি, আর সাদাফের মুখের বলা কথাগুলো শুনে আচমকাই চড় বসালো ছেলেটার গালে। তারপর শুরু হলো তিনজন ছেলে মিলে ওই অপরিচিত ছেলেটিকে নাস্তানাবুদ করা। অথচ বোকা স্বচ্ছ নিজেই সেদিন আন্দাজ করেছিল যে ছবিতে পাঠানো হাতটি তার বউয়ের নয়। বেখেয়ালি স্বচ্ছতা খেয়ালি করে উঠতে পারল না। মাঝখান দিয়ে সে অপরিচিত ছেলেটাকে মেরে অবস্থা খারাপ করলো। মুখ চেপে বলল, এরপর অন্যের বউয়ের দিকে যাতে না তাকাতে দেখি, ঠিক আছে? বিশেষ করে সুহাসিনীর দিকে। ও আমার বউ, ওর উপর অন্য কারোর এক বিন্দু অধিকার মানব না আমি। আর ওর সাথে প্রেম করা মেনে নিব? মেরে হাড্ডি ভেঙে দিব। অপরিচিত যুবকটি এতক্ষণে বোধহয় কিছু বুঝে উঠল। উড়াধুরা মার খেয়ে পকেট থেকে দ্রুত কাউকে কল করে বলল, সুহার